শোষণহীন একটি সমাজ নির্মাণের সাথে আমরা মনে করি নারী মুক্তি আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত। আজকের এই নারী মুক্তি আন্দোলন এবং শ্রেণী শোষণহীন সমাজ নির্মাণের আন্দোলন সেটিকে আমরা একইভাবে দেখি, যার কারণ থেকে আজকে আমরা আমাদের সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করেছি নারী মুক্তি আন্দোলন এবং শ্রেণী সংগ্রাম। আজকের এই সেমিনারের সভাপতিত্ব করছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি প্রকৌশলী শঙ্কা বসু। তাকে সভা শুরু করার কাজ শুরু করবার জন্য আহ্বান করছি। নারী মুক্তি আন্দোলন ও শ্রেণী সংগ্রাম বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে আন্তর্জাতিক নারী নেতৃবৃন্দ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজিবুজ্জামান রতন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রওশনারা রুশো, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য কমরেড নুরজাহান ঝর্ণা, বিভিন্ন শ্রেণী আন্তর্জাতিক এই সেমিনারে আগত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, ছাত্র, শ্রমিক, নারী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাই ও বোনেরা, কমরেডগণ এবং বন্ধুগণ, আজকের এই সেমিনারে সবাইকে স্বাগত জানাই, শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্যটা লিখিত পাঠ করছি। নারী ও পুরুষ মিলেই মানব সমাজ গঠিত। নারী পুরুষের পার্থক্য প্রাকৃতিক, কিন্তু বৈষম্য সমাজ সৃষ্ট। আদিমকালে মানুষের সমাজ ছিল শ্রেণীহীন। ওই সমাজকে বলা হতো আদিম গোষ্ঠীবদ্ধ সমাজ। আমরা এও জানি যে ওই সমাজ ছিল মাতৃপ্রধান। যদিও নারী ও পুরুষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রকৃতির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করত এবং শিকার, ফলমূল, আহরণ সহ নিজেদের প্রয়োজনীয় উৎপাদন করত। ইতিহাস একথাও সাক্ষ্য দেয় যে উদ্যান কৃষি, ব্যবহার, উদ্ভাবন, ক্ষেত্র কৃষি ও পশুপালনের সূচনায়ও নারীর ভূমিকা ছিল প্রধান। উৎপাদন বিকাশের এক পর্যায়ে সমাজ শ্রেণীবিভক্ত হওয়ার পর সমাজে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হয় এবং নারী সমাজের কেন্দ্রবিন্দু থেকে বিচ্যুত হয়। সমাজ পরিচালনার আধিপত্যে চলে আসে পুরুষ, কায়েম হয় পুরুষতন্ত্র। সহযোগিতামূলক সমমর্যাদার অবস্থান থেকে নারী চলে আসে পুরুষের অধস্তন অবস্থানে। এই বিষয়টি তুলে ধরতে গিয়ে Comrade Pratima Shrestha, please come our stage. Please, Comrade, come. এই বিষয়টি তুলে ধরতে গিয়ে মনীষী কার্ল মার্কসের সহযোগী মোহাম্মদ ফ্রেডরিক এঙ্গেলস তার পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি গ্রন্থে লিখেছেন, জননী বিধির উচ্ছেদ হচ্ছে নারী জাতির বিশ্ব ঐতিহাসিক পরাজয়। পুরুষ গৃহের কর্তৃত্ব অধিকার করে, নারী অবনমিত হয়, তাকে গোলামি স্বীকার করতে বাধ্য করা হয়। নারী তখন পুরুষের কাম প্রবৃত্তি চরিতার্থ করার কৃতদাস আর সন্তান উৎপাদনের যন্ত্রে পরিণত হয়। তিনি উল্লেখ করেন, ঘরকন্যার কাজের আর কোনো সামাজিক চরিত্র রইল না। ঘরকন্যার কাজ ব্যক্তিগত সেবাবৃত্তিতে পরিণত হলো। সামাজিক উৎপাদনের কাজে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়ে নারী হয়ে গেল প্রথম গৃহদাসী। ইতিহাসের ধারায় দাস সমাজ ও সামন্ত সমাজ পেরিয়ে সমাজ উপস্থিত হলো পুঁজিবাদী সমাজে। পুঁজিবাদ তথা ফরাসি বিপ্লবের স্লোগান উঠেছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতার। পুঁজিবাদ একই সাথে নারী মুক্তির স্লোগানও তুলেছিল। কিন্তু পুঁজিবাদের অন্তর্নিহিত নিয়মেই নারীর শ্রম সস্তা শ্রমে পরিণত হয় আর নারী দেহ ও
পরিণত হয়। বৈষম্য তীব্রতর হয়ে ওঠে। দাস ও সামন্তীয় সমাজের মতো পুঁজিবাদী সমাজেও নারী দ্বৈত শোষণের শিকার হয়। একদিকে মালিক শ্রেণীর অর্থনৈতিক শোষণে নারী পুরুষ উভয়কে জর্জরিত হতে হয়, অন্যদিকে পুরুষতান্ত্রিক ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গির কারণে নারীকে বিশেষভাবে শোষণ বৈষম্যের শিকার হতে হয়। ফলে নারীর অধস্তন অবস্থা আর সমাজের শোষণ নিপীড়নের সম্বন্ধ ঐতিহাসিকভাবে অবিচ্ছেদ্য রূপে জড়িয়ে আছে। তাই যতদিন পর্যন্ত সমাজে অর্থনৈতিকভাবে ধনী গরিবের বৈষম্য থাকবে, এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর শোষণের অবসান না ঘটবে, ততদিন পর্যন্ত সামগ্রিক সমাজের অংশ হিসেবে নারীর ওপর পুরুষ ও সমাজ কর্তৃক শোষণের অবসান ঘটবে না। এবার আমাদের দেশের প্রেক্ষিতে আসি। আমাদের বাংলাদেশের মোট শ্রমশক্তি 7,36,90,000। এর মধ্যে নারীর সংখ্যা প্রায় 2,54,00,000। নারী শ্রমিকদের 85% বেশি কাজ করেন কৃষি, গৃহশ্রম, নির্মাণ কাজ, চাতাল, সেলাই কাজ, বিড়ি কারখানা, হোটেল ও রেস্তোরাঁ, দিনমজুরি, ছোট ম্যানুফ্যাকচার কারখানা সহ অপ্রাতিষ্ঠানিক খাতে, যেখানে নেই চাকরির নিশ্চয়তা, মানসম্মত মজুরি এবং নির্দিষ্ট কর্মঘণ্টা। শ্রমজীবী নারীরা মজুরি বৈষম্যের শিকার হন। পুরুষ শ্রমিকরা যে ন্যায্য মজুরি পাচ্ছেন তা নয়, কিন্তু নারী শ্রমিকরা আরও কম মজুরি পেয়ে থাকেন। অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমিকরা পুরুষদের তুলনায় গড়ে প্রায় 33% কম মজুরি পেয়ে থাকেন। দেশে নারী প্রধান শিল্প খাতগুলোতে মজুরি খুব কম। পোশাক খাতে নারী শ্রমিক প্রায় 60%। পোশাক খাতে পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম মজুরি। চা শিল্পে নারীরা প্রায় 90%। চা শ্রমিকদের দৈনিক মজুরি 170 টাকা, অর্থাৎ $1 কিছু বেশি। সেটাও তারা পাবে দিনে 23 কেজি চা পাতা তুলতে পারলে। আবার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রেই অস্বাস্থ্যকর অনিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি পথে এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানির আতঙ্ক তারা করে নারী শ্রমিকদের। বাংলাদেশে পারিবারিক আইন ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হয়। সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও সন্তানের অভিভাবকত্বের বিষয়ে নারীরা বৈষম্যের শিকার হয়। আমাদের দেশের নারীরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করেন, কিন্তু পরিবারে, সমাজে, রাষ্ট্রে তার কোনো মূল্যায়ন পান না। এ সকল বৈষম্য ও নির্যাতন মোকাবেলা করে নারীরা যখন উঠে দাঁড়ানোর সংগ্রাম করছেন, তখন ধর্মান্ধ সাম্প্রদায়িক আক্রমণ নারীর জীবনকে দুর্বিষহ করে তুলছে। আমাদের দেশের নারীরা ঘরে বাইরে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহনে ধর্ষণ, যৌন নিপীড়নের শিকার হয়। সকল নারী যে প্রত্যক্ষভাবে নির্যাতনের শিকার হন তা নয়, কিন্তু প্রায় সকল নারী জীবনে কখনো না কখনো এই আতঙ্কের মধ্যে থাকেন যে তিনি নির্যাতিত হতে পারেন। এই আতঙ্ক নারীর অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়ায়। কেবল বাংলাদেশে নয়, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় মানুষ ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, যুদ্ধের বলি হচ্ছে প্রতিনিয়ত। নারীরা আরও বেশি মাত্রায় সংকটে পড়েছে। এমন সময়ে সারা বিশ্বে ব্যাপকভাবে নারী মুক্তি আন্দোলন গড়ে ওঠা প্রয়োজন। তবে বর্তমান পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দুনিয়া নারী মুক্তি আন্দোলনকে সমাজ বিকাশের আন্দোলন থেকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে। সমাজের অর্থনৈতিক বৈষম্যের সাথে নারীর প্রতি বৈষম্য যে যুক্ত তা আড়াল করতে চায় এবং শেষ পর্যন্ত যা এক পুরুষ বিদ্বেষী আন্দোলনে রূপ নেয়। তাতে বৈষম্য বা নির্যাতন এক বিন্দুও কমে না এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সর্বোপরি সমাজ কাঠামোকে বিচ্ছিন্ন রেখে পুরুষকেই নির্যাতন ও বৈষম্যের একমাত্র কারণ বলে মনে করতে থাকে নারী। ফলে নারী মুক্তি আন্দোলন ও পুঁজিবাদী শোষণ বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার মূল উৎপাটন করে সাম্যের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন আজ এক সূত্রে গাঁথা। পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ে শ্রেণী সংগ্রামে নারী সমাজকে যুক্ত করা বামপন্থী নারী সংগঠনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে আমরা মনে করি। আজকের দিনের নারী মুক্তি আন্দোলনের পতাকা সঠিক মার্ক্সবাদী লেনিনবাদী আদর্শের ভিত্তিতে সঠিকভাবে তুলে ধরতে হবে শ্রমজীবী সর্বহারা শ্রেণীর সংগঠনকেই। ইতিহাস বলে আগামী দিন সর্বহারা শ্রেণী জনতার এবং সাথে সাথে সর্বহারা নারীর। সমাজতন্ত্রের নারী মুক্তি তথা সার্বিক মানব মুক্তির একমাত্র পথ। আর সমাজতন্ত্রের আন্দোলন যেহেতু মর্মবস্তুতে আন্তর্জাতিক, ফর্মে জাতীয়,
ফলে দেশে দেশে নারী মুক্তি আন্দোলনকে বেগবান করতে বিভিন্ন দেশের সঠিক বামপন্থী নারী আন্দোলনের মধ্যে পরস্পর নিবিড় যোগাযোগ এবং বিনিময় জরুরি বলে আমরা মনে করি। সেই লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন দেশের বামপন্থী নারী সংগঠন সমূহের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বিনিময়ের জন্য আন্তর্জাতিক পরিসরে, আঞ্চলিক ক্ষেত্রে এবং জাতীয়ভাবে নারী সংগঠনগুলোর সমন্বয় কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত বিভিন্ন দেশের ভাতৃপ্রতিম নারী সংগঠনের প্রতি আহ্বান জানায়। সংগ্রামী বন্ধুগণ, আমাদের লিখিত বক্তব্য এটুকুই। আমাদের এই আলোচনায় আমাদের আন্তর্জাতিক নারী নেতৃবৃন্দ এবং আমাদের দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজিনুজ্জামান রতন এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি আলোচনা করবেন। আপনারা আলোচকদের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। নারী মুক্তি আন্দোলন এবং শ্রেণী সংগ্রাম এই বিষয়টা অনেক বিস্তৃত, নানা দিক থেকে এই আলোচনাটা উঠে আসবে, আমরা সমৃদ্ধ হব এই আশাটা আমরা ব্যক্ত করছি। এই অনুষ্ঠান, আজকের এই সেমিনার পরিচালনা করছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড দিলরুবা নুরি। কমরেড অ্যাডভোকেট দিলরুবা নুরি আজকের সেমিনার পরিচালনা করছেন। কমরেড সেমিনারে এই পর্যায়ে আলোচনা করছেন ইন্ডিয়া থেকে আসা অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উইমেন্স অ্যাসোসিয়েশনসের সদস্য কমরেড মধুরিমা বক্সি এই পর্যায়ে আলোচনা করছেন। লাল সালাম কমরেডস, আমি প্রথমেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, যারা গতকাল 8ই মার্চ তার যে প্রকাশ্য সমাবেশ, আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবসের যে প্রকাশ্য সমাবেশ, সেখানে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার নারী আন্দোলন এবং শ্রেণী সংগ্রাম শীর্ষক যে গুরুত্বপূর্ণ সেমিনার এবং আগামীকালের যে মত বিনিময় কর্মসূচি, এখানে তারা আমাদের যে আমন্ত্রণ জানিয়েছেন, আমি প্রথমেই সংগঠকদের, আমার পার্টি, ভারতবর্ষের পার্টি সিপিআইএমের লিবারেশন এবং মহিলা সংগঠন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি AIPW এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই, লাল সালাম জানাই। কমরেড, গতকাল আন্তর্জাতিক মহিলা দিবসে আমরা সকলেই একটি অত্যন্ত প্রাণবন্ত কর্মসূচিতে সামিল হতে পেরেছি। আমাদের খুব ভালো লেগেছে যে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন সেক্টর থেকে শ্রমজীবী মহিলারা, বিভিন্ন অংশের মহিলারা, ছাত্রীরা এবং অন্যান্য কমরেডরা সেই আন্তর্জাতিক মহিলা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং অন্যান্য দেশ থেকে যে অতিথিরা, কমরেডরা বক্তব্য রেখেছেন, এই সব কিছুই আমাদের অত্যন্ত সমৃদ্ধ করেছে এবং আমরা বিশ্বাস রাখি যে এই কর্মসূচি আমাদের ভবিষ্যতেও দুই দেশের মধ্যে যে মৈত্রীর সম্পর্ক, সংহতির সম্পর্ক, এটাকে আরও দৃঢ় করতে সহায়তা করবে। কমরেড, আমাদের আজকে সেমিনারের যে একটি বক্তব্য যা কমরেড শম্পা রাখলেন, সেটি আমরা ইতিমধ্যেই পেয়েছি, পড়েছি। এখানে অত্যন্ত সুচারুভাবে নারী আন্দোলন বা বলা ভালো সমাজে, আমাদের সমাজে নারী বৈষম্য, নারী নিপীড়ন, মহিলা নিপীড়ন এবং সেটি কিভাবে যে শ্রেণী বিভক্ত সমাজ, সেই শ্রেণী বিভক্ত সমাজের মধ্যে দিয়ে এই নারী নিপীড়ন, নারীদের অবমাননা, নারীদেরকে এক দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে রাখার যে ব্যবস্থা, এই ব্যবস্থার যে ইতিহাস, যে প্রাচীন সময়ের যে প্রি হিস্টোরিক পিরিয়ডের যে ইতিহাস, সেটা অত্যন্ত সঠিকভাবেই এই বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে। ফলে আমি সেখানে আর বিস্তারিত যাব না। সাথে আমরা জানি যে যখন আমরা
শ্রেণীর কথা বলি, যখন আমরা যে লিঙ্গর কথা বলি, যখন আমরা ক্লাস এবং জেন্ডারের কথা বলি, তখন আমরা জানি যে এই দুটি বিষয় কোনো বিচ্ছিন্নভাবে এই সমাজে অবস্থান করে না। আমাদের সমাজে যে শ্রেণী নিপীড়ন, আমাদের সমাজে যে শ্রেণী বিভক্ত সমাজে যে শ্রেণী বৈষম্য, তার বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, এবং এই সমাজে মহিলাদের উপরে যে নিপীড়ন, মহিলাদের উপরে যে বৈষম্য, তার বিরুদ্ধে যে আমাদের সংগ্রাম, তা একসাথেই চলে। একসাথে এই জন্যই চলে কারণ মহিলাদের প্রশ্ন বা জেন্ডারের প্রশ্ন সমাজের কোনো উপরিকাঠামো বা সুপারফিশিয়াল কোনো বিষয় নয়। ঠিক যেরকমভাবে আমাদের সমাজের যে মেটেরিয়াল বেস, তার মধ্যে যে মহিলা বিরোধী, নারী বিরোধী উপাদানগুলি লুকিয়ে আছে, একইভাবে সমাজের উপরিকাঠামোতেও যেমন বিভিন্ন পলিটিক্যাল ইনস্টিটিউশনস, আইডিওলজিক্যাল বেস যে সমাজের, তার মধ্যেও একইভাবে মহিলা বিরোধী, নারী বৈষম্যমূলক বিভিন্ন উপাদানগুলি আছে। এবং তাই এর বিরুদ্ধে যদি আমাদের লড়তে হয়, যদি আমাদের নারীর সমান অধিকার, নারীর স্বাধিকার, নারীর সাম্যের কথা বলতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে এই শ্রেণী বিভক্ত সমাজের অবসানের কথা। তাহলে অবশ্যই আমাদের বলতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে এমন এক সমাজের দিকে যেখানে এই শ্রেণী বিভাজনের মুক্ত হয়ে আমরা থাকতে পারবো। তাই নিঃসন্দেহে এই লড়াইটা একটা সার্বিক লড়াই, এই লড়াইটা একসাথে লড়াই। তাই যখন কখনো কখনো আমরা নারী আন্দোলন এবং শ্রেণী আন্দোলনের কথা বলি, অনেক সময় আমাদের মনে চলে আসে যে এটা হয়তো প্রাথমিক, এটা হয়তো একটু সেকেন্ডারি, এটা হয়তো প্রাইমারি, এটা একটু সেকেন্ডারি। কিন্তু আমরা মনে করি এই প্রাইমারি সেকেন্ডারির বিষয়টা নয়, এটা একটা একসাথে লড়ার বিষয়। কারণ এই বৈষম্যের যে মূল উপাদান, যে মূল মেটেরিয়াল বেস, সেটা আসলে একসাথে একইভাবে জড়িত। তাই লড়াইটাও একসাথেই হবে। কমরেড, আমরা জানি যে সামন্ততান্ত্রিক সমাজের পর থেকে পুঁজিবাদী সমাজের যে পরিবর্তন, সেখানে খানিকটা নিজের প্রয়োজনে পুঁজিবাদ শ্রমের বাজারে মহিলাদের আরও বেশি করে সেখানে মহিলাদের অংশগ্রহণ ঘটেছে। সেটা একদিকে যেমন মহিলাদের আরও বেশি করে সামনে আসার সুযোগ করে দিয়েছে, শ্রমের বাজারে অংশগ্রহণ নেওয়ার সুযোগ করে দিয়েছে, সেটা যেমন ঠিক কথা। এখানে সঠিকভাবেই বলা হয়েছে যে পুঁজিবাদও অনেক সময় নারী মুক্তির কথা বলে, কিন্তু পুঁজিবাদ কখনো এই ব্যবস্থাকে প্রশ্ন করে না। পুঁজিবাদ যে নারী মুক্তির কথা বলে, সেখানে কখনো এই সিস্টেমেটিক যে এক্সপ্লয়টেশন, এর বিরুদ্ধে কোনো কথা সে বলবে না। কারণ সেটা যদি সে বলে তাহলে তার সেই ব্যবস্থাটাই আর টিকে থাকতে পারে না কখনো। তাই আমরা জানি যে মহিলাদের যে রিপ্রোডাকশন সেটা কিভাবে পুঁজিবাদকে সাবসিডাইজ করে, কি করে পুঁজিবাদকে চলতে, পুঁজিবাদের যে মুনাফার যে চক্র, তাকে চলতে সাহায্য করে। আমরা যে বলি যে মহিলাদের যে শ্রম, মহিলাদের যে ডোমেস্টিক লেবার, ঘরোয়া শ্রম, সেই শ্রম অনুৎপাদনশীল শ্রম, এরকম একটা ব্যাখ্যা আমরা করে থাকি। কিন্তু এর থেকে এগিয়ে এসে কিন্তু আমরা আজকে বলি যে মহিলাদের যে শ্রম, সেটা কিন্তু প্রকারান্তরে এই পুঁজিবাদের যে মুনাফার যে চক্র, তাকে টিকিয়ে রাখতেই কিন্তু মহিলাদের এই শ্রম, মহিলাদের ঘরোয়া শ্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মহিলাদের এই শ্রম, যেটা কিনা আনঅ্যাকাউন্টেড, যেটা কিনা আনপেড, যেটা কিনা ইনভিজিবল, যেটাকে অদৃশ্য করে রাখার চক্রান্ত করে রাখা হয়, যে মহিলাদের শ্রমটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, এই ইনভিজিবল আনঅ্যাকাউন্টেড শ্রম কিন্তু এই যে সোশ্যাল রিপ্রোডাকশন, এই যে চক্র, যে মুনাফার চক্র এবং উৎপাদনের যে পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়ার যে চক্র, তাকে কিন্তু টিকিয়ে নিয়ে যেতে এই মহিলাদের শ্রমকেই কিন্তু কাজে লাগানো হয়, অথচ তার কোনো হিসেব থাকে না। আর অন্যদিকে এই যে শ্রমের হিসেব থাকছে না মেয়েদের, এটা কিন্তু কাজের বাজারে ওয়েজ কম করা, অর্থাৎ শ্রমের যে মূল্য, পুঁজিবাদ যেটা সবসময় চেষ্টা করে শ্রমের অবমূল্যায়ন করতে, সেই শ্রমের মূল্যকে কম করে দেখানোর ক্ষেত্রেও এটাকে ব্যবহার করা হয়। এবং একইভাবে তাই আজকে যখন মহিলারা কাজের বাজারে আসছেন, মহিলারা কাজ করতে আসছেন, আমরা কালকের সমাবেশেও শুনেছি কমরেডরা বলছিলেন যে কীভাবে তারা একই কাজ করেন কিন্তু একই মজুরি পান না। সম কাজে সম মজুরির যে প্রশ্ন, যেটা যেরকম এই দেশে আছে সেরকম আমাদের দেশে আছে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম বিশ্বের দেশগুলিতেও কিন্তু এই সম কাজে সম মজুরির প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই ঐতিহাসিকভাবে যে গৃহশ্রমের সঙ্গে মহিলাদের একটা সংযুক্তিকরণ, মহিলাদেরকে এটার সঙ্গে একাত্ম করে রাখার একটা চেষ্টা, এটাও কিন্তু একটা অন্যতম কারণ যে যখন সে কাজের বাজারে আসছে, সে তার কাজের যে যথেষ্ট মূল্য, যে মূল্য তার পাওয়া উচিত, সেটা কিন্তু সে পাচ্ছে না। অর্থাৎ ডোমেস্টিক লেবার একটা ইনভিজিবল লেবার, এবং সেটা তার কাজের বাজারে গিয়েও তাকে তার খেসারত দিতে হচ্ছে।
এর জন্য একটা অংশের মানুষ এক অংশের অ্যাক্টিভিস্ট একটা মনে করেন যে ডোমেস্টিক লেবারকে তাহলে কি করা হবে, ডোমেস্টিক লেবার বা গৃহশ্রমের কি মূল্যায়ন করা হবে, কিভাবে মূল্যায়ন করা হবে, মূল্যায়ন করলে সেটা কে দেবে সেই মূল্য, সেটা কি পরিবার দেবে, সেটা কি রাষ্ট্র দেবে, কি দেবে? কিন্তু আমাদের মনে হয় যে শুধু মূল্যায়ন মানে শুধু অর্থের নিরিখে মূল্যায়ন করলেই কিন্তু এত সহজে সমাধান হয়ে যাবে না এই বিষয়টা। কারণ অর্থের নিরিখে যদি এই পারিবারিক শ্রমের, এই গৃহশ্রমের মহিলাদের মূল্যায়ন করে দেওয়া হয়, তাহলে খানিকটা ঘুরিয়ে সেই গৃহশ্রমটা একমাত্র মহিলাদেরই কাজ, অর্থাৎ জেন্ডার যে রোল সেটা কিন্তু রয়েই যাবে, সেটা কিন্তু টিকেই যাবে। ফলে যেটা দরকার সেটা হচ্ছে এই গৃহশ্রমের সামাজিকীকরণ দরকার এই গৃহশ্রমের, এবং সেটা আমরা জানি যে এই ব্যবস্থায় সম্ভব নয়। সেটা কেবলমাত্র সম্ভব এই ব্যবস্থার যদি আমরা সার্বিক পরিবর্তন করতে পারি, এই ব্যবস্থার থেকে এগিয়ে আমরা একটি সমাজতান্ত্রিক ব্যবস্থায় যেতে পারি, তবেই একমাত্র সেই গৃহশ্রমের সামাজিকীকরণ, যে ডোমেস্টিক লেবারের সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন সম্ভব। এবং সেটা শুধুমাত্র কিছু আর্থিক ভিত্তিতে তার মূল্যায়ন করলেই এই বিষয়টিকে অ্যাড্রেস করা যাবে না। আমরা এটাও জানি যে পুঁজিবাদ, যেরকম আমি বলছিলাম, যে মহিলাদেরকে যেরকম বেশি করে কাজের বাজারে আনার সুযোগটা করে দেয়, ঠিক সেরকমই কিন্তু সামন্তবাদী সময়েও আমরা যেভাবে দেখেছি যে মহিলাদের, বা তার আগেও যেভাবে আমরা এঙ্গেলসের লেখাতেও দেখেছি, যে পরিবারের মধ্যে দিয়ে ব্যক্তিগত সম্পত্তির ইনহেরিটেন্সকে এনশিওর করতে যেভাবে মহিলাদের সেক্সুয়ালিটিকে কন্ট্রোল করার যে বিষয়টা আমরা দেখেছি, যেটা নিয়ে মহিলা বিভিন্ন সময়ে বামপন্থী মহিলারা, কমিউনিস্ট মহিলারা কথা বলেছেন, তার কন্টিনিউটি কিন্তু আমরা আজও দেখতে পাই। আমরা একদিকে দেখতে পাই আমাদের সমাজে মহিলাদের উপর বিভিন্ন রকম বিধিনিষেধ, বিভিন্ন রকম কন্ট্রোল আরোপ করার চেষ্টা করা হয়, আবার অন্যদিকে একই পুঁজিবাদ বিভিন্ন ক্ষেত্রে পণ্য হিসাবে মহিলাদের ব্যবহার করে। অর্থাৎ মহিলার পরিচয় শুধু তার সেক্সুয়ালিটিকে কেন্দ্র করেই তাকে পরিচিত হতে হবে, তার পরিচয় শুধুমাত্র মানুষ হিসেবে থাকবে না, তাকে তার সেক্সুয়ালিটি দিয়ে কেবলমাত্র আইডেন্টিফাই করা হবে। এটা আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি। কমরেড, আমরা বহু আগে থেকেই বিভিন্ন বামপন্থী তাত্ত্বিকদের লেখায় বারবার দেখতে পেয়েছি, মার্কসও বলেছেন যে কোনো রকম বৃহৎ মহৎ সামাজিক পরিবর্তন মহিলাদের ছাড়া সম্ভব নয়। মহিলারা এই সমাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমরা দেখেছি আজকে যে সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে এত কথা বলা হয়, সে আন্তর্জাতিক নারী দিবস আমরা জানি তার যে ইতিহাস, যে সোশ্যালিস্ট মহিলারা কিভাবে আন্দোলনের মধ্যে দিয়ে সেই অধিকার আদায় করেছিলেন, এবং সেটা কিন্তু কেবলমাত্র নিছক কিছু ভালো মহিলাদের জন্য কিছু ভালো কথা, মহিলাদের কিছু অধিকার দিয়ে দেওয়ার আন্দোলন ছিল না। সেটা তাদের নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান থেকে সেই আন্দোলনে তারা নেমেছিলেন। সেখানে ওয়েজের কথা ছিল, সেখানে ওয়ার্কিং কন্ডিশন বেটারমেন্টের কথা ছিল, সেখানে ভোটের অধিকার ছিল, সেখানে চাইল্ড লেবার অ্যাবলিশ করারও কথা ছিল। তাই এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এই ঐতিহাসিক প্রেক্ষাপট জুড়ে কিন্তু আমরা দেখব খুব সহজে কিন্তু বামপন্থী দলগুলির মধ্যে এই জেন্ডারের প্রশ্ন কিন্তু একদিনে বা খুব সহজে এই রূপরেখা বা এই নিয়ে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হয়নি। যদিও বহু আগে থেকেই মার্ক্সবাদী তাত্ত্বিকরা এই বিষয়ে বহু লেখালেখি করেছেন। আমরা দেখেছি এই বিষয়ে বিভিন্ন লেখা, জেটকিনের লেখা, কোলনতাইয়ের লেখা, লুক্সেমবার্গের লেখা, যে এই বিষয়ে কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা, তর্ক বিতর্ক বিভিন্ন কমিউনিস্ট পার্টিগুলির মধ্যেও চলেছে, এবং বিভিন্নভাবে একটা লার্নিং এবং আনলার্নিং, শেখা এবং পুরনো জিনিসকে ভুলে নতুন শেখা, এই পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু লিঙ্গ সাম্যের যে লড়াই, লিঙ্গ অধিকার সমানাধিকারের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু আজকে একটা বাস্তব রূপ পেয়েছে। আমরা যদি একটু পিছিয়ে যাই, আমরা দেখব 1888 সালে যে সেই সময় যে কমিউনিস্ট ম্যানিফেস্টোর যে ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, সেখানে লেখা ছিল, যেটা আমরা এখন আর কেউ বলি না, এখন বলি, সেই সময় লেখা ছিল যে ওয়ার্কিং মেন অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট। সেটা আমরা এখন আর কেউ বলি না, এটা আমাদের কাছে ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইটটাই খুব স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই পরিবর্তনটা একদিনে আসেনি। সেরকমই প্রথম আন্তর্জাতিক যেটা ছিল, তাকে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশন বলে অভিহিত করা হয়েছে এক সময়। তো এই ফেজ থেকে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে
আজকের দিনে এসে পৌঁছেছি। আমরা জানি জার্মানিতে, রাশিয়াতে কমিউনিস্ট মহিলারা লড়াই করেছেন, তারা রাজনৈতিক অধিকারের প্রশ্নে লড়াই করেছেন, মহিলাদের অধিকারের প্রশ্নে লড়াই করেছেন এবং তারা বুর্জোয়া নারীবাদীদের সঙ্গেও লড়াই করেছেন, যারা শুধুমাত্র মহিলাদের প্রশ্নটিকেই কিছু আইনি অধিকারের বিষয় হিসেবে দেখতেন। তাদের সঙ্গে কিন্তু তারা লড়াই করেছেন। তারা বলেছেন যে এটি নির্দিষ্টভাবেই শ্রেণী আন্দোলনের সঙ্গে যুক্ত, শ্রেণী আন্দোলনের সঙ্গে বিচ্ছিন্নভাবে কখনো মহিলাদের সমানাধিকারের প্রশ্নকে অ্যাড্রেস করা সম্ভব নয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা, কখনোই কিন্তু তারা জেন্ডারের প্রশ্নকে নেগেট করেননি বা বিযুক্ত করেননি পুরো ডিসকোর্স থেকে। তাই অনেক সময় আজকের দিনে আমরা যখন বিভিন্ন আলাপ আলোচনায় দেখি, যেটা আমি আগেও বলছিলাম, এই প্রাইমারি আর সেকেন্ডারি প্রশ্নটা এই 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 জায়গা থেকে আমাদের কোনোভাবে এই তত্ত্বায়নে আমাদের আটকে থাকা ঠিক নয়। এবং সেই সময়েও কমরেডরা দেখিয়েছেন তাদের বিভিন্ন আলোচনায়, তাদের বিভিন্ন লেখায়, যেটা এটা মূলত একটি এক লড়াই এবং এই লড়াইকে এই সার্বিক ব্যবস্থা পরিবর্তনের বিরুদ্ধে লড়ার সঙ্গেই লড়া প্রয়োজন। কারণ একটি সমাজের, আমরা সবাই জানি, একটি সমাজের সার্বিক মুক্তি কখনো মহিলাদের মুক্তি ছাড়া সম্ভব নয়। আজকের দিনে দাঁড়িয়ে মার্কসিস্ট ফেমিনিস্ট যারা আছেন তারা অবশ্যই তাই এই নিপীড়নের, এই বৈষম্যের যে মূল কারণ, যেটা তারা মার্ক্সীয় পদ্ধতিতে বিশ্লেষণ করেন এবং এর থেকে মুক্তি চান, তাদের যে কথা, তাদের কথাকে নিঃসন্দেহে এই মুহূর্তে আমাদের এই সময় দাঁড়িয়ে আমাদের আপহোল্ড করে এই দুটি লড়াইকে একসাথে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ারটাই প্রয়োজন রয়েছে। এবং আমরা যদি দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্গানাইজড এবং আনঅর্গানাইজড সেক্টর উভয় ক্ষেত্রে মহিলাদের আন্দোলন, মহিলাদের ভূমিকা, এর যদি কিছু আমরা চেহারা দেখি, আমরা জানি যে আজকে সারা পৃথিবী জুড়েই বিভিন্ন দেশগুলিতে একটা চরম দক্ষিণপন্থী ফ্যাসিস্ট সরকারগুলোর দাপাদাপি চলছে। আমাদের দেশে একরকমভাবে চলছে, আপনাদের দেশে একরকমভাবে চলছে এবং সারা পৃথিবী জুড়েই, এমনকি প্রথম বিশ্বের দেশগুলিতেও যদি আমরা দেখি, বিভিন্ন রকম দক্ষিণপন্থী যে দলগুলি, তাদের যে নিজস্ব এজেন্ডা, তাদের যে নিজস্ব প্রপাগান্ডা, এগুলো অত্যন্ত দাপাদাপির সঙ্গে তারা চালাচ্ছে। এবং এর বিরুদ্ধে কিন্তু আরেকটা ফেনোমেনা আমাদের চোখের সামনে আসছে, সেটা হচ্ছে বিভিন্ন দেশগুলিতে ওয়ার্কিং ক্লাস মুভমেন্টও কিন্তু শক্তিশালী হচ্ছে। বিভিন্ন জায়গায় শ্রমজীবী মানুষ তাদের অধিকারের দাবিতে সংঘবদ্ধ হচ্ছেন, তাদের অধিকারের দাবিতে লড়াইয়ের সামনের সারিতে আছে এবং এদের কিন্তু একটা এই আন্দোলনের, এই লড়াইয়ের কিন্তু একটা বড় অংশে আছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। আমি যদি উদাহরণ দিই, আমাদের দেশে বিগত যে সরকারটা চলছে এই সময়, গত 10 বছর ধরে যে ফ্যাসিস্ট সরকার চলছে, সেই সরকারের আমলে যে দুটি সবথেকে গুরুত্বপূর্ণ আন্দোলন, যা কিনা এই ফ্যাসিস্ট সরকারকেও নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছিল, সেই দুটি আন্দোলন ছিল একটি নাগরিকত্বের আন্দোলন এবং একটি ছিল সমান নাগরিকত্বের আন্দোলন এবং একটি ছিল কৃষক আন্দোলন। আমরা দেখেছি যে কৃষক আন্দোলন এবং সমান নাগরিকত্ব আন্দোলন, এই দুটির মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখেছি মহিলাদের অংশগ্রহণ। মহিলাদের শুধু অংশগ্রহণই নয়, মহিলাদের নেতৃত্ব দেওয়া। আমরা দেখেছি আমাদের দেশে ইতিহাস আছে যে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে জমির প্রশ্নে, তেভাগা, তেলেঙ্গানা, নকশালবাড়ি আন্দোলনে আমরা দেখেছি মহিলাদের নেতৃত্ব প্রদান। আমরা জানি যে এই তৃতীয় বিশ্বের দেশগুলিতে, আমাদের দেশে তো বটেই, তৃতীয় বিশ্বের দেশগুলিতে এগ্রিকালচার, চাষে মহিলা কৃষকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, অথচ তাদেরকে কিন্তু কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। এবং যদি আপনারা দেখেন, আমি জানি না আপনাদের দেশের কি অবস্থা, আমাদের দেশে অন্তত মহিলাদের নামে জমির মালিকানা আছে, এই বিষয়টি এখনো পর্যন্ত অত্যন্ত কম। অর্থাৎ কৃষক হয়ে তারা শ্রম দিচ্ছেন জমিতে, তারা কাজ করছে, কিন্তু যখন জমির মালিকানার প্রশ্ন আসছে, দেখা যাচ্ছে সেখানে তাদের অধিকার দূর অবধি নেই। এই সমস্ত প্রশ্নগুলিকে সামনে রেখে কিন্তু ভারতবর্ষের মহিলারা কৃষক আন্দোলন করেছেন এবং বাধ্য করেছেন যে কর্পোরেট যে কৃষি আইন, তাকে ফিরিয়ে নিতে বাধ্য করতে সরকারকে। এই সরকারও পিছু হটতে বাধ্য হয়েছে। আমরা জানি আমাদের দেশে এবং সারা পৃথিবী জুড়েই কিছু নির্দিষ্ট কাজকে মহিলাদের জন্য ধার্য করে রাখা হয়েছে। কি ধরনের কাজ? না, সেবামূলক কাজ, যে একটু মহিলারা একটু বেশি ভালো সেবা করেন, মহিলারা তো একটু এবং সেখানেও এর মূলেও জড়িয়ে আছে সেই রিপ্রোডাকশন এবং সেখানে মহিলাদের রোল, এবং মহিলারা কিভাবে একটু ভালো মা হয়ে ওঠেন, কি করে তারা একটু ভালো স্নেহপ্রবণ, তাই তারা এই কাজগুলো তো করতেই পারেন, এগুলো তাদেরই কাজ।
এই যে ব্যবস্থা দিনের পর দিন চালিয়ে যাওয়া হচ্ছে, এটারই একটা এক্সটেন্ডেড রূপ আমরা দেখি যখন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের দেশে যেমন আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল এই প্রকল্পগুলিতে মহিলারা কাজ করেন এবং তাদেরকে কোনো মাইনে দেওয়া হয় না। আপনারা ভাবুন, তারা সারাদিন কাজ করছেন, তাদেরকে মাইনের বদলে কি দেওয়া হচ্ছে? অনারারিয়াম, সাম্মানিক ভাতা, অর্থাৎ তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতিটুকুও নেই। অর্থাৎ আজকের দিনে শ্রমিক হিসেবে স্বীকৃতি আদায় করে নেওয়াটাও কিন্তু মহিলাদের একটা অন্যতম চ্যালেঞ্জ, একটা অন্যতম লড়াই। আর সেই লড়াইটা আমাদের দেশে মহিলারা লড়ছেন এবং তারা তাদের সরকারি স্বীকৃতি, তাদের কাজের সরকারি স্বীকৃতি, তাদের সম্মানজনক স্যালারি মাইনে এবং সামাজিক সুরক্ষার দাবিতে তারা লড়াই করছেন। এবং এই যে কোভিড চলে গেল, এই যে কোভিড প্যান্ডেমিক চলে গেল, এই কোভিড প্যান্ডেমিকের সময় সবথেকে গুরুত্বপূর্ণ রোল কিন্তু এই মহিলারা নিয়েছেন, যারা কিনা অঙ্গনওয়াড়ি বা আশা কর্মী হিসেবে, স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেছেন এবং এদের হাতে একটা বড় অংশের স্বাস্থ্য ব্যবস্থা ভারতবর্ষে টিকে আছে। কিন্তু তাদের স্বীকৃতির প্রশ্নে আমরা জানি যে এই ব্যবস্থা তাদের কোনো স্বীকৃতি দিতে নারাজ, বরঞ্চ তাদের এই কাজকে কিভাবে বেগার তাদের খাটিয়ে নেওয়া যায়, তাদের কাজকে কি করে তাদেরকে আরো বেশি করে এক্সপ্লয়েট করে তাদেরকে আরো বেশি করে কম ভাতা দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়, এটাই আমরা দেখে এসেছি এই ব্যবস্থার উদ্দেশ্য থেকে এসেছে। এবং আমরা দেখেছি আরো একটা জিনিস, যে সময় জুড়ে ধরুন একটা আমাদের দেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে একটা কোথাও না কোথাও আন্দোলন, তার উপরে রিপ্রেশন, আবার আন্দোলন, অধিকার পাওয়া, এর মধ্যে দিয়ে কোথাও না কোথাও আমরা একটা প্রগতির দিকে এগোচ্ছিলাম। কিছু কিছু অধিকার লড়াই করে মেয়েরা ছিনিয়ে নিয়েছিলেন, কিছু কিছু অধিকার অবশ্যই এই ব্যবস্থা যতটুকু সম্ভব। তার মধ্যে ছিল ধরুন ডোমেস্টিক হ্যারাসমেন্টের বিরুদ্ধে যে আইন, তার মধ্যে ছিল যে বিভিন্ন রকম রেপ লস, এই আইনগুলো যেগুলো ছিল, এবং এমনকি যে শ্রম আইন ছিল, যে শ্রম আইনে মহিলা শ্রমিকদের জন্য কিছু অ্যাডভান্টেজ দেওয়া ছিল, খুব ন্যূনতম কিন্তু ছিল। আমরা দেখছি বিগত কয়েকটি বছর ধরে এই প্রত্যেকটি আইনকে একের পর এক ডাইলিউট করে দেওয়া হচ্ছে। আমরা দেখছি আমাদের শ্রম আইনকে চেঞ্জ করে দিয়ে লেবার কোড আনা হচ্ছে, সেখানে মহিলা শ্রমিকদের অবস্থা আরও খারাপ হতে চলেছে। অসংগঠিত ক্ষেত্রে মহিলাদের তো কোনো অধিকারই নেই। আমরা দেখলাম যে 2012 সালে ভারতবর্ষের যে ব্যাপক মহিলাদের স্বাধিকারের লক্ষ্যে যে আন্দোলন এক ব্যাপক মাত্রা পেয়েছিল, নির্ভয়া আন্দোলন, তারপরে যে ধর্ষণ বিরোধী আইনের পরিবর্তন এসেছিল, সেই যে জাস্টিস ভার্মা কমিশনের রেকমেন্ডেশন, তাকে লাগু করার ক্ষেত্রে আমরা দেখলাম একেবারেই কোনো সদিচ্ছা কোনো সরকার দেখাচ্ছে না। আমরা দেখছি সমস্ত যে নারীদের ন্যূনতম অধিকারকে এনশিওর করার জন্য যেটুকু যে আইন ছিল সেগুলোকে আস্তে আস্তে পরিবর্তিত করে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, নতুন করে আরও কী করে যে এই ধরনের বৈষম্য বাড়ানো যায়। কোভিড পরবর্তী সময় মহিলাদের স্যালারির বৈষম্য আরও বেড়েছে। আমরা জানি ইরানে এক সময় 70-এর দশকে এবং সম্প্রতি বাধ্যতামূলক পর্দার বিরুদ্ধে কিভাবে মহিলারা লড়াই করেছেন এবং মাহসা আমিনি সেখানে শহীদ হয়েছে এবং সেখানকার মহিলারা চুল কেটে দিয়ে, সেই চুল উড়িয়ে দিয়ে স্বাধিকারের আত্মঘোষণা করেছেন। ঠিক একই সময়ে দাঁড়িয়ে আমাদের দেশে কিন্তু ঠিক উল্টো জিনিসটা হচ্ছে। এখানে শুধুমাত্র হিজাব পরার অপরাধে মেয়েদের পড়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ মেয়েরা, কর্ণাটকের মতো একটি রাজ্যে মেয়েরা হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন না, এই রকম বিধি আরোপ করা হচ্ছে। তাহলে ভেবে দেখুন, এবং পৃথিবীর বুকে দুটি জায়গায় একদিকে জোর করে পর্দা প্রথার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আরেকদিকে হিজাব পরে পড়াশোনার অধিকার টিকিয়ে রাখার যে আন্দোলন সেটাও হচ্ছে। এবং কোথাও না কোথাও গিয়ে তাই আজকে এই মহিলাদের স্বাধিকারের লড়াই, মহিলাদের সমান অধিকারের লড়াই, মহিলাদের মর্যাদার লড়াই, আত্মঘোষণার লড়াই, কোথাও না কোথাও তাই এই আন্তর্জাতিক প্রেক্ষিতে একসাথে এই সবকটি লড়াই মিলে আজ সম্মতিকে বাড়িয়ে তোলার আন্দোলন। এবং অবশ্যই আজকে শুধু নিরাপত্তা, নিছক নিরাপত্তা নয়, নির্ভয় স্বাধীনতার কথা আমরা বলি, যে কোনো নির্ভয় স্বাধীনতা এবং স্বাধিকারের প্রশ্নকে, অটোনমির প্রশ্নকে, শ্রেণীর প্রশ্নকে আরও বেশি বেশি করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা আমরা বলছি। এবং আরেকটি শেষ কথা বলে আমি জাস্ট শেষ করব, সেটা হচ্ছে আজ পৃথিবী জুড়ে কিন্তু আমরা এক ভয়ঙ্কর পরিবেশ বিপর্যয়ের মুখে আছি। এবং এই পরিবেশ বিপর্যয় যাদের ওপর অন্যতম এর প্রভাব পড়বে তারা কিন্তু মহিলা এবং শিশু। আমরা সবাই জানি যে মহিলারা
কীভাবে পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এই পরিবেশ বিপর্যয়ের সব থেকে বেশি প্রভাব অবশ্যই আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষের মতো দেশ, যেখানে কোস্টাল লাইন খুব বেশি, সেখানে তো পড়বেই, এবং মহিলারা কিন্তু এর শিকার হবে। ফলে এর বিরুদ্ধেও কিন্তু আজকে মহিলারা, আদিবাসী মহিলারা সংগঠিত হচ্ছেন, আন্দোলনের সামনের সারিতে আসছেন। আর তাই আজকে সময় এসেছে এই সমস্ত আন্দোলনকে এক করে, এই সমস্ত আন্দোলনকে জোরদার করে এক আন্তর্জাতিক সংহতি করে তোলার, এবং কোনো রকম এই প্রশ্নে যতটা সম্ভব হওয়া যায় নিজেদেরকে ওপেন রেখে, নিজেদেরকে লার্নিং এবং আনলার্নিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে, খোলা মনে সব কিছু দেখে গ্রহণ করে সার্বিক সমাজে এই শোষণ মুক্তির লড়াই, মানব মুক্তির লড়াই, যার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে নারী মুক্তির লড়াই, একে আমরা এগিয়ে নিয়ে যাব এই আশা রেখে আরেকবার এই সেমিনারের উদ্যোক্তাদের, আয়োজকদের ধন্যবাদ জানিয়ে, সমস্ত বিদেশি অতিথিদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। লাল সালাম। কমরেড, আমাদের সেমিনারে উপস্থিত হয়েছেন আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় উপদেষ্টা, পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান, তাকে আমরা শুভেচ্ছা জানাই। এবারে আলোচনা করবার জন্য ডাকছি সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড ডাক্তার মনীষা চক্রবর্তী। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে সহযোগিতা সভাপতি সহ উপস্থিত আছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমাদের বাসদের প্রতিষ্ঠাতা এবং আমাদের প্রধান উপদেষ্টা এবং পার্টি নেতৃবৃন্দ, এবং যারা শুনছেন সবাইকে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের আজকের সেমিনারের বিষয়টি আপনারা দেখেছেন যে নারী মুক্তি আন্দোলন এবং শ্রেণী সংগ্রাম। এই বিষয়টিকে আমরা এভাবে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে যে আমরা মনে করি যে নারী মুক্তি আন্দোলন, সেটার সাথে নারী মুক্তি আন্দোলন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটি পরিষ্কার হওয়াটা খুবই জরুরি। যে কারণে আমরা শ্রেণী সংগ্রামের প্রসঙ্গটিকে আমাদের সেমিনারের বিষয়েও নিয়ে এসেছি এবং বিষয়টিকে সেভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সভাপতি শম্পা বসু, তিনি তার লিখিত বক্তব্যে খুব বিস্তারিতভাবে বিষয়টি বলেছেন। তো আমিও খুব সংক্ষিপ্তভাবে আমার মতামত উপস্থাপন করতে চাই। নারীর প্রতি বৈষম্যকে আমরা কিভাবে ব্যাখ্যা করছি, আমরা নারীর প্রতি এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিকে কিভাবে দেখছি, সেটার উপরে আসলে অনেক ক্ষেত্রেই নির্ভর করে যে নারী মুক্তি আন্দোলনের ক্ষেত্রে আমাদের দিশাটা কি হবে, আমাদের লক্ষ্যটা কি হবে। আমরা যদি খোলা চোখে দেখি, আমাদের সমাজে নারীরা একদিকে অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে, আমরা সেটা দেখতে পাই। আমরা দেখতে পাই যে নারীরা নির্যাতনের শিকার হয়। আমরা দেখতে পাচ্ছি যে নারীদের এই ধরনের একটা পরিস্থিতি যদি আমরা এক একটা সমস্যাকে আলাদা করে দেখি, তাহলে আমাদের কাছে মনে হবে যে অর্থনৈতিক সমস্যাটা, সেটাকে অর্থনৈতিকভাবে সমাধান করা দরকার। আমাদের কাছে মনে হবে যে নির্যাতন বিষয়ে আমাদের প্রতিবাদ করা দরকার, আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের মনে হতে পারে যে প্রত্যেকটা সমস্যা নিয়েই আমাদের আলাদা আলাদাভাবে কিছু না কিছু পদক্ষেপ নিলে এগুলি দূর করা সম্ভব হতে পারে। কিন্তু আমরা যে বিষয়টি শম্পা বসুও বললেন, যে বিষয়টি আমরা শুনলাম, সেটা যদি দেখি তাহলে আমরা দেখব যে আমরা যখন এই পরিবার প্রথার উদ্ভব হয়েছে, যখন পুঁজির সৃষ্টি হয়েছে, পুঁজির সাথে সাথেই ব্যক্তি মালিকানার যখন জন্ম হয়, সেই ব্যক্তি মালিকানার উত্তরাধিকার কে হবে সেই প্রশ্নটি কিন্তু তখন চলে আসে। এবং ব্যক্তি মালিকানার এই সম্পদের উত্তরাধিকার কে হবে এটা নির্ধারণ করতে গিয়েই কিন্তু নারীকে বন্দী হতে হয়, নারীকে সেই উত্তরাধিকার উৎপাদনের দায়িত্ব নিতে হয়। ব্যক্তি মালিকানার উদ্ভবের সাথে সাথেই নারীর এই বন্দিত্ব দশা, সেই দশাটাও কিন্তু আমরা দেখতে পাই। এবং এই পুঁজির মালিকানা যতদিন থাকবে ততদিন নারীর প্রতি এই বৈষম্য, এই পরিবার প্রথা, বুর্জোয়া পরিবারের এই স্ট্রাকচার যতদিন থাকবে, ততদিন আসলে এই নারীর প্রতি বৈষম্য বিলোপ আলাদাভাবে শুধুমাত্র কিছু অর্থনীতিবাদী আন্দোলন করে বা কিছু নির্যাতন বিরোধী আন্দোলন করে বা কিছু সংস্কার করে এটা সম্ভব নয় বলে আমরা মনে করছি। আমরা দেখি যে এই ধরনের বৈষম্য, সেটার যদি একটু চেহারা আমরা দেখি, আমরা শ্রমিকদের বিষয়গুলি শুনেছি। সারা পৃথিবীতে
নারীদের যে নিম্ন মজুরির শ্রম বা মজুরিবিহীন শ্রম, সেটার পরিমাণটা যদি আমরা একটু দেখি, প্রত্যেক দিন নারীরা 1250 কোটি ঘন্টা মজুরিবিহীন শ্রম দেন। অর্থাৎ প্রতি বছর তারা যে অর্থের পরিমাণটা যুক্ত করেন সেটা হচ্ছে $10,80,000 কোটি। মজুরিবিহীন বা কম মজুরি পাওয়া এই শ্রমিকরা যে টাকাটা যুক্ত করছেন প্রত্যেক বছর বিশ্ব অর্থনীতিতে, সেটা প্রযুক্তি শিল্পের চেয়ে 3 গুণ বেশি। তারপরও এই নারীদের এইরকমভাবে একটা স্বীকৃতিবিহীন শ্রম সেরকম তারা দিচ্ছেন, কিন্তু সম্পদের মালিকানার দিক থেকে পুরুষেরা 50%-ও বেশি সম্পদের মালিক নারীদের চেয়ে। অক্সফামের এই প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কেও যেটা বলা আছে, সেখানেও আমরা দেখি যে পুরুষদের ভূমি মালিকানা নারীদের চেয়ে 6 গুণ বেশি। মোট সম্পদের ক্ষেত্রেও 20% মালিকানা বলা হচ্ছে নারীদের, এবং সেটাও আমরা জানি যে আমাদের অনেক সম্পদশালী মানুষদেরই সম্পদ নারীদের নামে থাকে, তাদের স্ত্রীদের নামে থাকে। সেই হিসাব যদি আমরা ধরতে চাই তাহলে এই মালিকানাও প্রকৃত মালিকানা কিনা সেই প্রশ্নও চলে আসবে। তাহলে অর্থনীতিতে যখন এরকম একটা নগ্ন বৈষম্যের চিত্র রয়েছে, অর্থনীতিতে যখন এরকম একটা বৈষম্যের বহিঃপ্রকাশ রয়েছে, তখন সমাজে সেটার বহিঃপ্রকাশ থাকবে না, সমাজ মানুষে সেই মানসিকতার প্রভাব থাকবে না, এটা আসলে একটা অলীক কল্পনা। তাহলে অর্থনীতির এই বৈষম্য নিয়ে মুনাফার স্বার্থে যখনই একটা সমাজ পরিচালিত হবে, তখনই নারী সেখানে কখনো সস্তা শ্রম হিসেবে হাজির হবে, কখনো পণ্য হিসেবে হাজির হবে। এবং এই পুরুষতন্ত্র আর এই পুঁজিবাদের এই মুনাফাভোগী মানসিকতা, এটা এতই হাত ধরাধরি করে চলে, আমরা দেখি পুঁজিবাদকে রক্ষা করতে গিয়ে অনেক নারীও অনেক সময় পুরুষতন্ত্রের রক্ষক হয়ে যান। আমাদের গার্মেন্টসের মেয়েদের তাদের মাতৃত্বকালীন ছুটি, সেটাকে বলা হচ্ছে 4 মাস করা হবে, 4 মাস করা হয়েছে। মাতৃত্বকালীন এই ছুটিটা যখন 4 মাস করা হলো, তখন গার্মেন্টস মালিকদের পক্ষে যিনি তর্ক করেছেন তিনি ছিলেন একজন নারী, কিন্তু তিনি পুঁজিবাদকে রক্ষা করতে গিয়ে পুরুষতন্ত্রকেও যেরকম ধারণ করেছেন, পুঁজিবাদের রক্ষক হিসেবেও আবির্ভূত হতে তিনি দ্বিধা করেননি। তার মানে পুঁজিবাদ এবং পুরুষতন্ত্র এটাকে আলাদা করে দেখলে আসলে কারোরই নারীদের মুক্তি সেটা ত্বরান্বিত হবে বলে আমরা মনে করি না। আমরা অনেক সংগঠনকেই দেখি যারা এভাবে মনে করেন যে নারীদের এই সমস্যার সমাধান করতে হলে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে, কেউ মনে করেন অর্থনৈতিক সংস্কার করতে হবে, কেউ নানানভাবে এই বিষয়গুলিকে দেখেন। কিন্তু আমরা মনে করি যে একটা লক্ষণের পিছনে দৌড়ালে মূল অসুখকে সারানো যায় না। একটা মূল সমস্যাকে না দেখে আমরা যদি সমাজ পরিবর্তন আন্দোলন থেকে নারী মুক্তি আন্দোলনকে বিচ্ছিন্ন করে ফেলি, আমরা যদি শ্রেণী সংগ্রাম থেকে নারীদের মুক্তির সংগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলি, তাহলে আসলে এখানে পুরুষতন্ত্র বা পুঁজিবাদী লাভবান হবে, এখানে নারী মুক্তি ত্বরান্বিত হবে না। আমরা এর আগে আমাদের কমরেড বলে গিয়েছেন তেভাগা তেলেঙ্গানার কথা, বাংলাদেশের মাটিতেও আমরা দেখেছি যে নারীরা সমাজ পরিবর্তনের আন্দোলনে যুক্ত হয়েছেন তারাই কিন্তু নারীদেরকেও এগিয়ে নিয়ে গিয়েছেন। আমরা প্রীতিলতার কথা বলতে পারি, প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন। তিনি কিন্তু একদিকে সেই সময়ে সশস্ত্র আন্দোলনেও যুক্ত হয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে, আবার নারীদের সামনেও যে সমস্ত প্রথা, যে সংস্কার, সেগুলিকে তিনি ভেঙেছেন একের পর এক। আমরা বেগম রোকেয়ার কথা জানি, একদিকে প্রথা বিরোধী আন্দোলন করেছেন, তিনি নারীদের আটকে রাখার যে কুসংস্কার তার বিরুদ্ধে যেরকম লড়াই করেছেন, আমরা দেখেছি তিনিও কিন্তু সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথেও তিনি একাত্ম হয়েছিলেন। 71 সালে আমাদের দেশে যে নারী মুক্তিযোদ্ধারা ছিলেন, আমরা দেখলাম তাদেরকে বীরাঙ্গনা খেতাব দিয়ে কিভাবে একরকমভাবে আলাদা একটা ব্র্যান্ডেড করে দেওয়া হলো। যে পুরুষেরা একটা পা হারিয়েছিলেন তারা হলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কিন্তু যে নারী সম্ভ্রম হারালেন তিনি হয়ে গেলেন বীরাঙ্গনা, তিনি মুক্তিযোদ্ধা হতে পারলেন না। এই যে রাষ্ট্র বারবারই নারীদের এই সংগ্রাম 52 সালেও ছিল, 71 সালেও ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ও ছিল, কিন্তু রাষ্ট্র সেই সংগ্রামকে কখনোই সম্মানিত করেনি, কখনোই স্বীকৃতি দেয়নি, কিন্তু নারীরা তাদের সেই সংগ্রাম জারি রেখেছে। আমরা আজকের দিনেও মনে করি সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, নারী মুক্তি আন্দোলন এবং সমাজ পরিবর্তনের আন্দোলন, এই দুই আন্দোলনকে আলাদা করে না দেখে বরং একত্রিত করে দেখে নারী মুক্তির আন্দোলনও রাজনৈতিক আন্দোলনেরই একটা অংশ, নারী মুক্তির আন্দোলনও সমাজ পরিবর্তনের আন্দোলনেরই একটা অংশ, শোষণ মুক্তির আন্দোলনেরই একটা অংশ। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম তার যে নারী আন্দোলনের যাত্রা, সেই যাত্রাকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। গতকালও আপনারা দেখেছেন যে আমরা
চা শ্রমিকদেরকে যেরকম একত্রিত করেছি, গার্মেন্টস শ্রমিকদেরকে একত্রিত করেছি, গৃহ শ্রমিকদেরকে আমরা একত্রিত করেছি, সারা দেশ থেকে গৃহবধূদেরকে, ছাত্রীদেরকে আমরা একত্রিত করে নারী দিবস পালন করেছি একটা সংগ্রামের দিন হিসেবে। এবং আমরা মনে করি সংগ্রামের এই চেতনা পালন করার মধ্য থেকে, ধারণ করার মধ্য থেকে এবং এটা ছড়িয়ে দেওয়ার মধ্য থেকেই সমাজতান্ত্রিক মহিলা ফোরাম তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে, এবং সেখানে আপনাদের সবার সহযোগিতা সমর্থন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। কমরেড এ পর্যায়ে আলোচনা করছেন নেপালের সাবেক সংসদ সদস্য, অল নেপাল উইমেন্স অ্যাসোসিয়েশনস রেভলিউশনারি সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড প্রতিমা শ্রেষ্ঠা। आजको यस महिला सोशलिस्ट वुमेन्स फोरमद्वारा आयोजित आजको यस कार्यक्रमको सभा अध्यक्ष, विभिन्न देशबाट आउनुभएका अतिथि प्रतिनिधि तथा सङ्गठनका प्रतिनिधि प्रमुख र आजको यस कार्यक्रममा उपस्थित रहनुभएका तपाईँ सम्पूर्ण उपस्थित कमरेडहरूमा, उपस्थित महानुभावहरूमा मेरो सङ्गठनको तर्फबाट र मेरो व्यक्तिगत तर्फबाट साथै सम्पूर्ण नेपाली क्रान्तिकारी महिलाहरूको तर्फबाट हार्दिक अभिवादन, लाल सलाम। म त्यति धेरै बङ्गला भाषा त बुझ्दिनँ, थोरै हिजोदेखि 8 मार्चको सभाबाट आजको यस सेमिनारसम्म आइपुग्दाखेरि मैले थोरै विषयवस्तुहरू जो बङ्गलादेशको महिलाहरूको उत्पीडनको विषयमा थोरै बुझ्ने मौका पाएँ, इन्डियाको महिलाहरूको उत्पीडनको विषयमा बुझ्ने मौका पाएँ र यहाँ विभिन्न देशबाट उपस्थित हुनुभएको छ, श्रीलङ्का, जर्मनबाट उपस्थित हुनुभएको छ र नेपालको पनि मैले हेर्दाखेरि सेम प्रब्लमहरू जो महिला उत्पीडनका सेम समस्याहरू मैले पाएँ र म पनि यहाँ के व्यक्त गर्न जाँदैछु भने नेपाली महिलाहरूले इतिहासमा खेलेको भूमिकाको विषयमा मैले यहाँ अलिकति तपाईँहरूलाई विषयवस्तु आफ्नो अनुभूति राख्ने अनुमति चाहन्छु। विशेष गरी धेरै विषयवस्तुहरू छ, छोटो समयमा यी कुराहरू सबै कुराहरू राख्न सकिँदैन, तर पनि नेपाली महिलाहरूले इतिहासमा खेलेको भूमिकाको विषयमा म यहाँहरूलाई थोरै जानकारी दिन चाहन्छु कि नेपालमा राणा शासन, पञ्चायती शासन, निरङ्कुश राजतन्त्र, यी सबै यो जुन व्यवस्थाको विरुद्ध महिलाहरूले सङ्घर्ष गरेर एउटा इतिहास कायम गरेका छन्। हिजो राणा शासन हुँदाखेरि महिलाहरूले भोट गर्ने अधिकार पाउँदैनथे, चुन्न र चुनिने अधिकार पाउँदैनथे र त्यसको विरुद्ध पनि त्यसको माग राख्दै नेपाली महिलाहरूले सङ्घर्ष गरे, तब मात्र उनीहरूलाई एउटा चुन्न र चुनिने पाउने अधिकार प्राप्त भयो। त्यसै गरी महिलाहरूलाई श्रीमान मरिसके पछाडि महिलाहरूलाई श्रीमानको चितामा राखेर जिउँदै जलाइने गरिन्थ्यो र त्यत्रो ठुलो उत्पीडनको विरुद्ध नेपाली महिलाहरूले सङ्घर्ष गरे र त्यसबाट पनि त्यो सती प्रथा हटाइयो। हामीले त्यसलाई सती प्रथा भनेर सम्बोधन गर्छौँ। त्यसै गरी यस्ता थुप्रै उत्पीडन, महिलाहरूले पढ्न पनि पाउँदैनथे, पढ्न हुँदैन, पढ्ने कुरा भनेको पुरुषले मात्रै पढ्न पाउँछ, त्यसकारणले महिला पढ्न पाउँदैन भनेर भनिन्थ्यो र महिलाहरूले सङ्घर्ष गरेर कन्या स्कुल पनि खोलियो र महिलाहरूले पढ्न पाउने अधिकार पनि उनीहरूले प्राप्त गरे। यी सबै सङ्घर्षको स्वरूप मात्रै प्राप्त भएका छन्। म यहाँ के भन्न चाहन्छु भने आजको विषय वर्ग सङ्घर्ष र वर्ग मुक्ति बिना महिला मुक्ति पनि सम्भव छैन भन्ने कुरा कमरेड
हामीले सुनेका छौँ र यहाँ जुन विषय राखेको छ एउटा वर्ग सङ्घर्ष र महिला उत्पीडनको सङ्घर्ष चाहिँ हामीले सँगसँगै एउटै विषय भएको कारणले सँगसँगै अगाडि बढाउन जरुरी छ। जबसम्म महिला मुक्ति हुँदैन, वर्गीय मुक्ति हुँदैन, तबसम्म महिला मुक्ति पनि हुँदैन भन्ने कुरा नै हामीले सिक्दै आएका छौँ। र अर्को पाटो के हो भने यो विभिन्न सङ्घर्षहरूमा नेपाली महिलाहरूले राष्ट्रियता, जनतन्त्र, जनजीविका र महिला मुक्ति आन्दोलनमै महिला मुक्तिको निम्ति नै सङ्घर्ष गर्दै अगाडि बढे। मात्र महिला मुक्तिको लागि मात्रै सङ्घर्ष गरेन, समग्र आन्दोलनमा सङ्घर्षमा नेपाली महिलाहरूले भाग लिए र त्यो सफलता हासिल गरे। त्यस्तै राष्ट्रियताको सवालमा इस्ट इन्डिया कम्पनीको विरुद्ध त्यहाँ नालापानी किल्लामा नेपाली महिलाहरूले पिठ्यौँमा नानी बोकेर घरेलु हतियार सहित उनीहरूले चाहिँ लडाइँमा सहभागी भए। त्यसको फलस्वरूप आजसम्म नेपाल एउटा स्वतन्त्र देशको रूपमा बुझिराखेको छ र त्यसको एउटा स्वतन्त्र भएको दिनलाई हामीले मनाउनु परेको छैन। त्यो पनि हरेक आन्दोलनमा नेपाली महिलाहरूको जुन सहभागिता छ त्यसको सफलताले गर्दाखेरि नै अहिलेसम्मको जुन प्राप्त भएका छ उपलब्धिहरू प्राप्त भएका छन् त्यो महिलाहरूको आन्दोलनमा भएको उल्लेखनीय सहभागिता कारणले भएको छन् भन्ने कुरा म यहाँ तपाईँहरूलाई जानकारी दिन चाहन्छु। र त्यसै गरी यो सङ्गठित या असङ्गठित नेपाली महिलाहरूले सङ्घर्ष गर्दै जाने क्रममा विभिन्न सङ्गठनहरूमा राजनैतिक उतार चढावसँग विभिन्न सङ्गठनमा टुटफुटहरू देखा पर्यो। पार्टीहरू फुट्ने क्रममा महिला सङ्गठनहरू पनि त्यसको असर पर्यो। त्यसले थुप्रै धारहरू देखा परे। महिला आन्दोलनमा एउटा सुधारवादी धार देखा पर्यो, अर्को क्रान्तिकारी धार देखा पर्यो र क्रान्तिकारी धारको नेतृत्व चाहिँ हाम्रो सङ्गठन अखिल नेपाल महिला सङ्घ क्रान्तिकारी एन्वा रिभोल्युसनरीले गर्दै आएको छ र देशमा जनमुक्ति आन्दोलन जनयुद्धको नाममा जुन जनयुद्ध सुरु भयो, कमरेड प्रचण्डको नेतृत्वमा नेपालमा 2052 सालमा जनयुद्ध सुरु भयो, तब त्यहाँ पनि हाम्रो सङ्गठनले समर्थन साथै सहभागिता जनाएर आम महिलाहरूलाई आह्वान गर्यो र जनयुद्धमा 40% महिलाहरू जनमुक्ति सेनामा सहभागिता भए र विभिन्न सङ्गठन क्षेत्रमा पनि विभिन्न क्षेत्रमा महिलाहरूको राम्रो उपस्थिति रह्यो, सहभागिता रह्यो। यसले गर्दाखेरि मैले यहाँ तपाईँहरूलाई के जानकारी गराउन चाहन्छु भने महिलाहरूको लागि समाजमा जुन खालको एउटा हेलाको दृष्टिले हेरिन्थ्यो, महिलाहरूलाई एउटा उपमा दिइन्थ्यो, महिलाहरूले गोपनीयता कायम गर्न सक्दैनन्, महिलाहरू अबला हुन्छन् हैन, यस्ता थुप्रै खालका सामाजिक कथनहरू समाजमा थिए। तर जनयुद्धमा जुन महिलाहरूले देखाएको भूमिका छ त्यसले गर्दा ती सबै कुराहरूलाई चाहिँ गलत साबित गरिदियो। त्यसकारणले गर्दाखेरि त्यहाँ दिलमाया योन्जन, जो हामीले अहिले दिलमाया योन्जन भन्छौँ, वीरता दिवसको रूपमा मनाउँछौँ, जो जनमुक्ति सेनाले प्रहरीको क्याम्प कब्जा गर्दै जाने क्रममा एउटा ग्रेनेडमा आगो सल्काउने बेला हान्दै गर्दाखेरि उहाँ शहादत प्राप्त गर्नुभयो। त्यसै गरी कमला रोक्का भनेर, कमला नहर्की भनेर हामीले जुन चिन्छौँ, उहाँ लगायत 7 जनाले गोर्खा जेल ब्रेक जुन राजनैतिक आस्थाको बन्दीको रूपमा उहाँ चाहिँ गिरफ्तार गरेर बन्दी बनाइयो। तब महिलाहरूले मात्रै जेल ब्रेक गरेर चाहिँ पार्टीको सम्पर्कमा फेरि पुनः पार्टीको काममा फर्किनु भयो। त्यसै गरी एउटा सामान्य गाउँको दिदीले जनमुक्ति सेनालाई खाना खुवाएर फर्किँदै गर्दाखेरि उहाँलाई प्रहरीले गिरफ्तार गर्यो र त्यस पश्चात उहाँलाई जनमुक्ति सेना कहाँ छ, छापामारहरू कहाँ छन् भन्दा नभन्ने क्रममा जिउँदै आँखा निकालेर आगो लाएर उहाँहरूलाई मारियो। त्यसो गर्दाखेरि पनि उहाँले छापामारहरूलाई यहाँ छन् भनेर उहाँले भन्नु भएन। त्यसकारणले ठुलो खालको यस्ता खालका थुप्रै त्यागहरू छन् जो अहिले छोटो समयमा मैले त्यहाँ तपाईँहरूलाई यहाँ वर्णन गरेर भन्न सक्दिनँ। यो जुन कुराहरू मैले राखेको छु एउटा सिम्बोलिक रूपमा मात्रै मैले तपाईँहरूलाई भनिराखेको छु। त्यसकारणले हरेक आन्दोलन जब मात्र सफलतामा टुङ्गिन्छ तब त्यहाँ महिलाको सहभागितामा भर पर्छ। त्यसकारणले गर्दाखेरि अहिले जुन आन्दोलनबाट हामीले एचिभमेन्टहरू पाएका छौँ, उपलब्धिहरू पाएको छन्, यो महिलाको उपस्थितिको चाहिँ उपज हो भनेर म तपाईँहरूलाई भन्न चाहन्छु। अर्को कुरा के छ भने जो 62-63 सालको जनआन्दोलनभन्दा अगाडि प्रतिनिधि सभामा महिलाहरू 5% मात्रै सहभागिता थियो। तर जब 62-63 सालको आन्दोलन पश्चात एउटा संविधान सभा लेख्ने अन्तरिम सरकारमा माओवादी पार्टीको तर्फबाट महिलाहरू 40% महिलाहरू अन्तरिम विधायिकामा
जान सफल भयो र त्यसै गरी संविधान सभाको चुनाव पश्चात 2064 सालको संविधान सभाको चुनाव पश्चात 33% महिलाहरू विधायिकाको रूपमा त्यहाँ चाहिँ संविधान लेख्ने ठाउँमा महिलाहरू पुग्नुभयो र त्यस पछाडि त्यहाँ राष्ट्रपति महिला हुनुभयो, सभामुख राष्ट्रपति या उपराष्ट्रपति मध्ये एकजना महिला हुनुपर्ने, सभामुख उपसभामुख मध्ये एकजना महिला हुनुपर्ने, मेयर उपमेयर मध्ये एकजना महिला हुनुपर्छ भनेर जुन लेख्न सफल भयो एउटा ठुलो उपलब्धिको रूपमा पनि हामीले लिनुपर्दछ। त्यसै गरी स्थानीय तहमा 40% सहभागिता भयो र अहिले एउटा पार्टी दर्ता गर्नुको निम्ति कुनै पनि पार्टी बनाउनुको निम्ति त्यो पार्टीको केन्द्रीय समितिमा 33% महिला चाहिँ सहभागिता हुनु केन्द्रीय सदस्य हुनुपर्छ। निर्वाचन आयोगको जुन त्यहाँ पार्टी दर्ता गर्दाखेरि त्यो 33% पुर्याउनु पर्छ। तर अहिले सबै पार्टीहरूले कम्तीमा पनि 33% चाहिँ महिलाहरू केन्द्रीय कमिटी तल कमिटीदेखि सेल कमिटीदेखि केन्द्रीय कमिटीसह 33% को रूपमा एउटा कमिटी बनाउँदाखेरि त्यो पुर्याउनु पर्छ र अहिले हाम्रो पार्टीमा नेकपा माओवादी पार्टीमा 35% महिलाहरू केन्द्रीय समितिमा लिडरहरू केन्द्रीय समितिमा पुग्नु भएको छ। र यो अहिले हाम्रो जुन प्रदेश सभा के अरे राष्ट्रिय सभा, प्रतिनिधि सभा, प्रदेश सभा र स्थानीय तहमा उल्लेखनीय रूपमा महिला नेतृत्वहरू हुनुहुन्छ। राज्यको हरेक निकाय निर्णय गर्ने ठाउँमा निकायमा निर्णायक तहमा महिलाहरू 33% महिलाहरू पुग्नुपर्छ भन्ने कुरा चाहिँ यो आम बनिरहेको छ, स्वाभाविक रूपमा पुर्याउनु पर्छ भनिरहेको छ। तर यतिले मात्रै सफलता प्राप्त हुँदैन। हाम्रो लक्ष्य के हो भने 33बाट माथि 50 भन्दा माथि 50% भन्दा माथि जो आधा आकाश आधा धरती महिलाहरूले ओगटेका छन् त्यो 50+ चाहिँ सहभागिता हुनुपर्छ भनेर हाम्रो माग भइरहेको छ। अहिले समानुपातिक समावेशिता प्राप्त भएको छ तर पूर्ण रूपमा त्यो कार्यान्वयनमा आइसकेको छैन। त्यसकारणले गर्दाखेरि जति पनि संविधान सभा पछाडि मौलिक हकमा महिलाहरूको अधिकारहरू उल्लेख गरिएको छ, महिलाको नाममा आमाको नाममा नागरिकता प्राप्त गर्ने, त्यस्तै गरी छोरीलाई अंश दिने, यस्तै जुन अधिकारहरू प्राप्त भएका छन् त्यो कार्यान्वयनमा जति पनि अधिकारहरू प्राप्त भएका छन् लडाइँमा ठुलो महिलाहरूको सहभागिता रह्यो। तर के हो भने अधिकार दिने बेलामा त्यहाँ समस्या रह्यो। त्यो समस्या चाहिँ पितृसत्तावादी चिन्तनको कारणले गर्दाखेरि महिलाहरूलाई अधिकार दिने कुरामा अहिले पनि समस्या छ र कार्यान्वयन गराउने क्रममा नेपालमा अहिले पनि समस्या छ। त्यसकारणले गर्दाखेरि लड्न मात्रै होइन, प्राप्त अन्तसम्म हामी चाहिँ एकचोटि मात्र लडेर पुग्दैन, निरन्तर सङ्घर्ष चाहिँ हामीले गरिराख्नु पर्ने रहेछ। यो वर्ग सङ्घर्षको मुक्ति पछाडि पनि हामीले सङ्घर्ष गरिराख्नु पर्ने हाम्रो अनुभूति चाहिँ त्यो खालको सङ्घर्ष गरिराख्नु पर्ने हाम्रो अनुभूति छ। त्यसैले गर्दाखेरि अहिले 8 मार्चको जुन सन्दर्भमा यहाँहरूले जुन कार्यक्रमको आयोजना गरेर जुन सान्दर्भिक विषय राखेर चाहिँ कार्यक्रमको आयोजना गर्नुभयो यो एकदमै महत्त्वपूर्ण छ। 8 मार्च सङ्घर्ष, बलिदान र विजयको प्रतीकको दिन हो। त्यसकारणले गर्दा हामीले सङ्घर्ष नगरिकन, कुनै पनि माग नगरिकन, कुनै पनि हाम्रा अधिकारहरू महिला अधिकार हुन् या कुनै पनि अधिकारहरू हामीले प्राप्त गर्न सक्दैनौँ र आजको दिनसम्म पनि 8 मार्चको त्यो औचित्यता रहिरहेको छ। त्यसैले निरन्तर सङ्घर्षद्वारा नै हामीले त्यो हाम्रा अधिकारहरू प्राप्त गर्ने हुन्छ। त्यसकारणले गर्दाखेरि वर्गीय मुक्ति आन्दोलन र महिला मुक्ति आन्दोलन चाहिँ एउटै सिक्काका दुईटा पाटाहरू हुन्। त्यसैले म यहाँ कमरेडहरूलाई के भन्छु भने जति पनि यहाँ उत्पीडनका विषयहरू आइरहेका छन् त्यो सबै सङ्घर्षबाट मात्रै प्राप्त हुन्छ। अधिकार मागेर पाइँदैन, खोसेर लिनुपर्छ। त्यसकारणले हामीले महिला नारीवादी आन्दोलनमा मात्र होइन, हामीले वर्गीय मुक्ति आन्दोलन साथसाथै महिला मुक्ति आन्दोलनको लागि सङ्घर्ष गरिराख्नुपर्छ र यो आजको आवश्यकता हो। म यही सन्देश दिँदै म तपाईहरू सबैलाई धन्यवाद दिँदै म आफ्नो भनाइ अन्त्य गर्छु। हस्त अभिवादन, नमस्कार। থ্যাংকস কমরেড প্রতিমা শ্রেষ্ঠা। এই পর্যায়ে প্রতিমা শ্রেষ্ঠার বক্তব্যটি সংক্ষিপ্তভাবে বাংলায় বলছেন কমরেড মনীষা চক্রবর্তী। কমরেড সবাইকে শুভেচ্ছা। আপনারা এতক্ষণ যার বক্তব্য শুনেছেন প্রতিমা শ্রেষ্ঠা
তিনি নেপালের কমিউনিস্ট পার্টি মাওয়িস্টের সঙ্গে যুক্ত এবং তিনি 10 বছর নেপালের যে জনযুদ্ধ সেখানকার রাজতন্ত্রের বিরুদ্ধে সেখানে অংশ নিয়েছেন। আপনারা এতক্ষণ যার বক্তব্য শুনেছেন তিনি রাইফেল কাঁধে যুদ্ধ করা মানুষ এবং তিনি তার বক্তব্যের মধ্যে অনেক বিষয় উঠে এসেছে। আমি সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করেছি। তিনি শুরুটা করেছেন খুবই চমৎকারভাবে, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্রে ভেজা এই দেশ, রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ, সেই দেশের আজকে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এই যে একটা বীরত্বপূর্ণ নারী দিবসের ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরার জন্য গতকাল এবং আজ যে আয়োজন করেছে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি নেপাল সম্পর্কে বলেছেন যে সেখানে নারীরা সবসময় খুবই সংগ্রামী ছিল। নেপালে ব্রিটিশদের বিরুদ্ধে নালাপানি নামক জায়গায় সেখানকার মায়েরা তাদের বাচ্চাকে পিঠে বেঁধে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সতীদাহ প্রথা রদ করার জন্য সেখানকার নারীরা দীর্ঘদিন আন্দোলন করেছেন। 80 বছর আগে নারী শিক্ষার জন্য নেপালের নারীদের আন্দোলনের প্রেক্ষিতে সেখানে কন্যা স্কুল এটা প্রতিষ্ঠা হয় এবং ভোটাধিকারের দাবিতেও তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন। জাতীয় সমস্ত আন্দোলনে নেপালের নারীরা অংশ নিয়েছেন, শ্রেণী সংগ্রামে অংশ নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলে যে নারীরা আছেন তারাও সকলেই এই নারী আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জনযুদ্ধের বিষয়টা নেপালের নারী আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে যখন পিপলস ওয়ার শুরু হয়, জনযুদ্ধ যেটাকে আমরা বলছি, এবং যেখানে নেপালের কমিউনিস্ট পার্টি মাওয়িস্ট বা কমরেড প্রচণ্ডদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেখানে সেই জনযুদ্ধটা করতে এসে নেপালের অনেক সংস্কারের বিরুদ্ধে সেখানকার নারীরা একটা যুদ্ধের মধ্য থেকে সেই অবস্থানটা নেন। যেখানে হিন্দুত্ববাদী নারী বৈষম্য ছিল সেখানে এই শিক্ষার ক্ষেত্রেও সেই বৈষম্যগুলি ছিল। এমনকি উচ্চস্বরে কথা বলা এটাও নারীদের জন্য বিভিন্ন এলাকায় এটা আসলে খুব ভালো চোখে দেখা হতো না। সেইখানে জনযুদ্ধে 40% মহিলারা অংশ নিয়েছেন। তারা ব্রিগেডিয়ার কমিশনার হয়েছিলেন, তারা পিপলস কমিউন যে জনকমিউনগুলি যেখানে যোদ্ধারা থাকতেন সেখানকার নেতা ছিলেন। তারা রাইফেল পরিবহন করে দুর্গম এলাকা, পাহাড়ি এলাকায় তারা সেই রাইফেলগুলি পৌঁছে দিতেন। এবং দিলমায়া বনজান নামে একজন কমরেড ছিলেন যিনি নেপালের ওই সময়ের যে আর্মি তাদের একটা মিশন পরিচালনা করে তাদের কাছ থেকে অস্ত্র লুণ্ঠন করে নিয়ে এসেছিলেন, দিলমায়া বনজান। এবং আরেকটা খুবই বীরত্বপূর্ণ ঘটনা, কুমারী বুদা নামে একজন কমরেড, তিনি জনযুদ্ধের একজন সোলজার ছিলেন। তাকে নেপালি সেই সময়ের আর্মি তাকে গ্রেপ্তার করে। তিনি খাদ্য পরিবহন করছিলেন নেপালের জনযোদ্ধাদের জন্য। তাকে নিয়ে টর্চার করে তাকে অত্যাচার করে তার চোখ বের করে ফেলে এবং তাকে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু সেই কমরেড তার জনযোদ্ধার যে আর্মির সদস্যরা কোথায় আছে তিনি কোনো তথ্য দেন নাই এবং তাকে পুড়িয়ে মারা হয়েছে চোখ বের করে, কিন্তু তিনি কোনো তথ্য দেন নাই। সেখানকার নারীরা জনযুদ্ধের সময় জেল ভেঙে বের হয়ে এসেছেন, এই ধরনের উদাহরণ তারা সৃষ্টি করেছেন। সমঝানা নামে একজন কমরেড ছিলেন, সমঝানা, তাকে গুম করা হয়েছিল, তাদের কমরেডকে আজ পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি। এবং এরকম আরো অনেক ঘটনা আছে। তিনি সেই ঘটনাগুলির কিছু বিষয় বলেছেন এবং তিনি নিজেও জনযুদ্ধের মাধ্যমেই এখানে যুক্ত হয়েছেন এবং তিনি যুদ্ধে আহতও হয়েছিলেন। এই জনযুদ্ধের মধ্য দিয়ে তিনি পার্টির সাথে যুক্ত হয়েছেন, আমাদের প্রতিমা শ্রেষ্ঠা যিনি এখানে বললেন। পরবর্তীতে জন আন্দোলনের মাধ্যমে সেখানে যে শান্তি প্রক্রিয়া হয় সেখানে সেই মধ্যবর্তী সরকারেও 40% নারী সদস্য ছিল এবং সংবিধান সভা যখন রচিত হয় সেখানে 33% নারী সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হয়, যা 2006-এর আগে ছিল 5%। বর্তমানে নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, পার্লামেন্টারিয়ানদের মধ্যে প্রচুর নারী সদস্য। জাতীয় সংসদে 33% নারী সদস্য আছে এবং কোনো রাজনৈতিক দলের যদি রেজিস্ট্রেশন পেতে হয় তাহলে তার 33% নারী সদস্য থাকতে হবে রেজিস্ট্রেশন পেতে গেলে নেপালে। এবং আরও তারা বেশ কিছু আইন করেছেন যে প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট এদের মধ্যে একজন নারী হতে হবে, স্পিকার বা ডেপুটি স্পিকারের মধ্যে একজন নারী হতে হবে, মেয়র বা ডেপুটি মেয়রের মধ্যে একজন নারী হতে হবে। এবং সংবিধানে কোনো আইনের মধ্যে নারী পুরুষের বৈষম্য নাই, সেখানে সম্পত্তির অধিকারের ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার পান এবং স্থানীয় সরকারেও 40% নারীর উপস্থিতি আছে, বা আর্মি বা পুলিশেও আসলে খুব গুরুত্বপূর্ণ একটা সংখ্যায় নারীরা সেখানে অবস্থান করছেন। এবং তিনি যে দল করেন কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস্ট, সেখানেও কেন্দ্রীয় কমিটিতে 35% নারী সদস্য আছেন। এগুলি থাকার পরও কমরেড প্রতিমা শ্রেষ্ঠা যেটা বলেছেন যে নারী মুক্তি আর শোষণ মুক্তি এটা একই মুদ্রার এপিটার ওপিট। নারী মুক্তিকে শ্রেণী সংগ্রামের থেকে কখনোই আলাদা করা যাবে না এবং তাদেরকেও এখনও পুরুষতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই জারি রাখতে হচ্ছে
এবং সেই লড়াইয়ে আন্তর্জাতিক যে সংহতি মহিলা ফোরাম আজকে তাদেরকে ডেকে জানিয়েছেন, সেই সংহতিকে আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেছেন। ধন্যবাদ। কমরেড এ পর্যায়ে আলোচনা করছেন শ্রীলঙ্কার সোশ্যালিস্ট উইমেন্স ইউনিয়নের সদস্য কমরেড B.R. কল্পনা মধুবসিনী। I invite Comrade Madhubashini to speak now. Thank you, comrade. Good evening, comrades, colleagues, and friends. Revolutionary greetings from the Socialist Women's Union as well as the People's Liberation Front, the JVP of Sri Lanka. Comrades, today we are here to speak about the women emancipation movement and the class struggle. So I will move on to my speech. Throughout the evolution in time, communal characteristic of work gradually hidden. In the capitalist system, men emerged as dominant gender over women, and laws also developed discriminating women. More wages and more opportunities granted for men. Not only throughout the institutionalizing, but some religions also bound women with several extreme regulations. Property ownership also concentrated on men. However, with the Industrial Revolution, when production needed to be increased at cheap labor, women and children were needed to be employed for factories. Throughout, though underwaged than men and though underprivileged than men, women started to get opportunities to demand what reasonably must be granted to them. One such was the right of suffrage. In transcending from feudalism to capitalist system, it was a relatively progressive stage, and it also given women opportunity for their demands. However, for the capitalism inherently based on exploitation and concentration of profits, women emancipation was of no importance for the capitalism, apart from the fact that women can be exploited at cheap labor cost. From right to vote and all rights women have received in the society and workplaces were not granted to women on a gold platter. They were granted as a result of continuous demands, sacrifice, as well as struggle. Those were granted not out of the necessity of the capitalists. Those were granted just not to upset the process of production by intensity of struggles and union actions. Though in actions such as suffrage movement, women took collective actions without class barriers, they did not merge the gap between working class women and capitalist class women. Even after the demands achieved, class division still in existence. In the current context, we observe that around the world, women suffer due to many perils other than the class oppression. To name a few, discrimination on women, all forms of sexual assault, insecurity, inequality at workplaces and households, alienation from decision-making process, unwaged labor, unemployment, underemployment, and etc. If we consider the situation in Sri Lanka, 17% of the population suffer from food insecurity, which cause severe repercussions on education of children and nutrition of pregnant mothers and breastfeeding mothers. Only within past year, 200 women suicide due to not being able to pay back micro-leasing. And 31% of the children under age 5 suffer from malnutrition. Nearly half of the families has taken debts for some reason. Not only the suffering of herself, but also the suffering of the children and household also burden the women in society. We all know that when a country does not look after women and children, its future surely run into jeopardy. We as the socialists are duty bound to make fellow working women realize the actual reason for these factors. Nearly half of the world population comprised of women, and in Sri Lanka it is 52%. Capitalist politicians would like to distract women from real political consciousness
in order to abuse their sensitivity in the election times. That was the story of Sri Lanka for the past 75 years. However, now we are on a mission, a successful mission to change this, and we are glad to see that tens of thousands of women participating in our district summits. Making women aware of the current political reality is the first step of true emancipation and liberation. At present, around the world, many women's movements continuing demanding equal pay, equal opportunities, against sexual violence, femicides, and demanding education and employment freedom, demanding the right to life, demanding abortion rights and right to make decisions regarding her body, against wars, fundamentalism and occupations, and etc. We stand in solidarity with those movements. We as the socialists and communists of the world know for a fact emancipation of women is inseparable from the class struggle. No matter how much rights we demand, no matter how much rights we achieve, capitalist governments are not reluctant to bag these rights again for their own benefit. On yearly basis, cutting budget allocated for women and children is just one example we face in Sri Lanka. Total emancipation of women as well as men is only possible in a classless society. This does not mean that pushing for reforms is unnecessary. However, we should never place our full trust on reforms or parliamentary system or any capitalist government for that matter. Parliament and reforms are just tools that we must use to win demands for betterment of working class as well as to avoid as much as possible the irreversible damages that has been caused by capitalist system and the capitalist governments. Our real fight stands in the class struggle, and we must fulfill both that in the streets as well as by the actions we take using and utilizing capitalist institutions. Our target must be set on complete overthrowing of capitalism and establishing socialism in which men and women will be granted equal opportunities and rights irrespective of their gender in the process of transitioning towards communism. We as human society is now at crossroads, comrade, towards either socialism or barbarism. Therefore, we must work from our all might to continue class struggle with correct ideology and must move forward towards socialism. Long live Socialist Women's Forum, long live Socialist Party of Bangladesh, and long live Anti-Imperialist International Solidarity. Thank you. কমরেড মধুকল্পনার বক্তব্য আমি সংক্ষিপ্তভাবে অনুবাদ করছি। মধু বলেছেন যে শ্রীলঙ্কাতেও আসলে মজুরি বৈষম্য সেটা দীর্ঘদিন ধরেই ছিল এবং ধর্মীয় যে কুসংস্কার সেই কুসংস্কারও নারীদের সেখানে বিকাশের পথে একটা বাধা ছিল। শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যেটা হয়েছে, পুঁজিপতিরা সস্তা শ্রমের জন্য নারীদেরকে ঠিকই বের করে নিয়ে এসেছে, কিন্তু সেই পুঁজিপতিদের বিরুদ্ধেও নারীদেরকে লড়াই করতে হয়েছে, কারণ নারীদেরকে তাদের যে কারণে প্রয়োজন সেটাও আসলে যে নারী মুক্তি তাদের লক্ষ্য সেরকম নয়। নারীদেরকে সস্তা শ্রম হিসেবে ব্যবহার করা, সেই ব্যবহার করার বিরুদ্ধেও সেখানকার নারীরা লড়াই করছে। এবং সাম্প্রতিক সময় যে শ্রীলঙ্কার সংকট, অর্থনৈতিক সংকট, সেই বিষয় নিয়েও মধু বলেছেন যে সেখানেও যে খাদ্যের সংকট ছিল, বিদ্যুতের সংকট, প্রয়োজনীয় ওষুধের সংকট ছিল, গর্ভবতী মায়েরা তাদের প্রয়োজনীয় ওষুধ পায়নি এবং 5 বছরের নিচে 31% শিশু অপুষ্টিতে ভুগছে। তো এইরকম একটা পরিস্থিতিতে শ্রীলঙ্কায় যে বিশাল একটি আন্দোলন হয়েছে অর্থনৈতিক যে সংকটের পরিপ্রেক্ষিতে, সেখানেও আসলে নারীদের যে অংশগ্রহণ সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশগ্রহণ ছিল, সেই বিষয়টি মধু বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে তারা যখন নারীদেরকে একত্রিত করতে যাচ্ছেন জেলা পর্যায়ে, তারা দেখছেন যে নারীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে এবং তাদের যে দাবিগুলি, তার মধ্যে যেরকম সমমজুরির কথা আছে, সমসুযোগের কথা আছে, গর্ভে নারী শিশু হত্যা, সেই হত্যার একদিকে যেরকম তারা বিরোধিতা করছেন, নারী নির্যাতনের বিরোধিতা করছেন, আবার গর্ভপাতের অধিকার, শিক্ষার অধিকার, এই অধিকারগুলির জন্য তারা সেখানে লড়াই করছেন।
এবং মধু যেটা বলতে চাচ্ছেন যে এই ক্রাইসিসের মধ্য দিয়ে হয়তো কিছু ব্যবস্থার পরিবর্তন বা কিছু সংস্কার করে এই সংকট সামাল দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু আসলে একটা পুঁজিবাদী ব্যবস্থায় নারী মুক্তি সেটা সম্ভব নয়। তিনিও সেটার সাথে সেই কথাটি বলেছেন যে পুঁজিবাদী সরকার সে নারীদেরকে এই অর্থনৈতিক বৈষম্য রেখে নারীর সমস্যা, নারীর প্রতি সমান দৃষ্টিভঙ্গি ধারণ করবে, এটা আসলে সম্ভব নয়। শ্রেণী সংগ্রামী সমাধান সমাজতন্ত্রের সমাধান এবং সমাজতন্ত্রের মধ্য দিয়ে সমমর্যাদা নিশ্চিত হতে পারে, এই কথাটি মধু বলেছেন। ধন্যবাদ সবাইকে। কমরেড, এই পর্যায়ে সেমিনারে আলোচনা করবার জন্য আহ্বান করছি জার্মানির এমএলপিডির চেয়ারম্যান কমরেড গাবি কৃষ্ণার। I invite Gabi Krishnar, Comrade Gabi Krishnar, to speak now. Comrades, he will translate in English. The liberation of women in genuine socialism on the basis of the doctrine, of the mode of thinking, and the significance of non-party affiliated self-run organizations of the masses. Dear women, thank you very much for your invitation to this conference and the possibility to speak here. In the international women's movement, the exchange of opinions about theoretical issues মনীষা তোমাকে ইংরেজি দিতে পেলে বাংলা করে দিতে হবে, পুরো নাহলে 3 বার সময় লাগবে। Doch. Oder dann kann sie gleich hier mit reingucken. Aber, yes. She speaks in German. Yeah. Yes. And Comrade Monisha will translate it into Bengali. Aber dann soll sie die Version direkt mit angucken, weil das ist jetzt die geänderte. Jetzt stellst du dich doch hinter sie. Yeah, but most of it is, I made an addition, you have to take this one. Okay. So, Okay, so Comrade can finish her speech and then I can translate it. আমি কি লাইভ? She is speaking German, then I will do the whole speech. After completing the speech, she Not in English? But then the cameras that don't understand Bengali or German, they will not understand. So I could do it. That's why we thought we do it in English and simultaneous. Okay. But not doing simultaneously. If you finish one sentence, then Comrade Young do it. Then Thanks. two sounds and Echo. you know the it creates some hazards. If we speak 2 minutes, then you and after 2 minutes you can. আচ্ছা বলুন। okay, Comrade, do it as Okay, Comrade. Will you feel better? Okay. Will you feel better? There is Okay. Whisper. She will whisper. Whisper and shout. Fang doch ruhig mal an, liebe Frauen, oder? Gerade in bewegten Zeiten müssen wir uns die Zeit nehmen. Especially in turbulent times, we must take the time to unify more and more profoundly about the road and the goal of our struggles. The liberation of women can only be in socialism and is in inseparable connection to the social liberation of the whole working class. It is part of class struggle. Lenin said about this, "We know from the experience of all liberation movements that the success of a revolution depends on the participation of women in it. The two pillars of capitalist exploitation lie in the exploitation of wage labor and in the bourgeois state and family order. Currently, there are many movements where women play a prominent role.
In Germany, many women working like in hospitals, car factories, or in the public sector have developed growing self-confidence in a strong union-led strike movement. Many women, together with their children, are taking part in the emerging new anti-fascist mass protests. This year in Germany alone, already more than 5 million took to the streets against fascism. We experience that women's consciousness has been awakening worldwide. The worldwide struggles and women's consciousness must be developed further. They need the prospect, the explicit struggle for the real liberation of women in genuine socialism. This is a task of the independent militant women's movement, which at the same time can only be successful together with the struggle of the working class movement for social liberation. The book, New Perspectives for the Liberation of Women, a polemical treatise, invokes Marx and Engels. They were the founders of the theory and practice of the proletarian women's movement. The legal equality in many Western countries means progress for the masses of women. But despite all the progress that was fought for and achieved, the real liberation of women cannot be solved through legal equality within the capitalist system. What is the reason for this? The polemical treatise begins by quoting Engels on the twofold conception of production. According to the materialistic conception, the determining factor in history is in the last resort the production and reproduction of immediate life. But this is itself of a twofold character. On the one hand, the production of the means of subsistence, of food, clothing, shelter, and tools requisite therefore. On the other, the production of human beings themselves, the propagation of the species. So far, Friedrich Engels. This twofold conception of production was and is repeatedly marginalized or even denied in the communist movement. The position on the twofold conception of production is a dividing line between Marxism and revisionism and other varieties of opportunism. Feminism speaks of the female sphere of reproduction with regard to the family, education, health, and so on. This suggests that this sphere is not subjugated to capitalist rule, and a solution is possible simply by changing the behavior of men and women in the family. This leaves the bourgeois state and family system untouched. The social basis for the liberation of women can be created only through a revolutionary solution and the building of a socialist society. Genuine socialism provides the conditions for the liberation of women. Marx and Engels characterize these prerequisites as follows. Firstly, social production completely geared to satisfying human needs. Secondly, participation on equal footing by all family members in social production, each according to his or her abilities. Thirdly, the relationship of economic dependence between family members is eliminated. Fourthly, the family ceases to be the basic economic unit on which all personal life is based. Fifthly, housework and the care and education of children become public tasks of society. So far our book. Today, faced with an initiated global environmental catastrophe, the working class remains the leading force and its class interests are the guideline for the proletarian socialist revolution. But also, we must add that saving all humankind also becomes a task in this struggle. This means that we women too have the task of fighting against the maturing of the global environmental catastrophe.
The future of our children can be possible only under socialism. Der Sozialismus brachte bahnbrechende Erfolge für die Groundbreaking successes on the road to women's liberation under socialism. Unmittelbar nach der Oktoberrevolution Immediately after the 1917 October Revolution, the government of the then socialist Soviet Union enacted groundbreaking laws that advanced the equality of men and women in the state, at work, in marriage, and in the family. A marriage and divorce law that women in some countries can only dream of today. Abortion rights today again under massive attack in the USA, Mexico, and Poland by fascists and reactionary forces. Abolition of the ban on same-sex love, a progressive law on sexual offenses. Equality of legitimate and illegitimate children. The production and reproduction of labor power was no longer a private matter. Kindergartens, nurseries, laundries and repair shops were set up along with communal kitchens and canteens. The prerequisites for dissolving the family as an economic unit for the economic independence of women. The aim is for the family no longer to be based on economic necessity, but on love. There was a broad-based women's delegate system. However, the development of strong mass women's organizations above party lines was neglected. In matters of the liberation of women and socialism during socialist construction, a fierce battle raged from the outset over the mode of thinking. Patriarchal and feudal influences had to be overcome. It would be sheer idealism to assume that the influence of the millennia-long exploiters' rule on the thoughts, feelings, and actions of the working masses could vanish abruptly. In the Soviet Union, there were also serious setbacks and mistakes were made. One was the Soviet family legislation of 1936 during Stalin's time, which constituted a fundamental violation of Marxism-Leninism. It re-established the basis for the bourgeois family system. The socialist society cannot... Socialist society cannot make the liberation of women reality through decrees. Rather, this involves a more or less protracted revolutionary process of transforming the entire production relations and conditions of life in society. This process goes on in interaction with the changes in the forms of consciousness and the political structures in which the dictatorship of the proletariat finds specific expression at each stage. With the Cultural Revolution in China under Mao Zedong, they drew lessons from the betrayal of socialism and the restoration of capitalism in the Soviet Union. During the Cultural Revolution, massive criticism was leveled at backward views such as women are inferior to men, housework is women's work, or a mother has irreplaceable qualities in raising children. Another omission in the Soviet Union was the lack of support for non-party mass organizations, such as trade unions and mass women's organizations. The party program of the MLPD states, in controlling bureaucracy and realizing the interests of the masses, the self-run organizations of the masses play a special role as organs and school of the exercise of power in socialism. All tasks that are socially necessary are socially organized. So far from our party program. This was also an experience from the bureaucratic capitalist GDR, where women's organizations did not promote the initiative of women and their real social role in society, but bureaucratically and by decree bound them to the party.
nur schon. Die Selbstorganisationen sind nicht Hilfstruppen. The self-run organizations are not auxiliaries of the party, but organize in socialism the fullest development of democracy among the broad masses and the working class in interrelation with the party. Verrat am Sozialismus muss der Kampf The struggle over the mode of thinking must be successfully pursued against the betrayal of socialism. vom echten Sozialismus. The MLPD speaks of genuine socialism and drew the conclusion the building of socialism can only be successfully mastered on the basis of proletarian ideology, or rather the proletarian mode of thinking. Buch und der Arbeit dazu in der Praxis With the book and the work in our practical activities, konnte die the MLPD MLPD was able to win a large number of women, Sie stärkte ihre Frauen, strengthen its women's promotion, sodass heute 50% so that 50% in our central committee today are women. International haben wir damit einige Impulse gegeben. In this way, we also provided inspiration internationally. Darauf reagierten natürlich die Herrschenden, Those in power naturally reacted to this. auf die Mitarbeit von Marxistinnen, For example, with anti-communist attacks on the cooperation of Marxist-Leninists in non-party women's alliances, oder auch mit der or with bourgeois promotion of petty bourgeois feminism. So wird der International Women's Day is either turned zu einem Feminismus into a feminist day of action or even misused for the product advertising by the fashion and beauty industry. der Postmodernismus und Postmodernism and queer theories behaupten claim that in the face of a supposedly dwindling working class around the world, the new leading revolutionary force are the sexually oppressed and persecuted. However, their legitimate concerns must be integrated into the common struggle of a broad, militant and non-party women's movement, ein Bindeglied der Volks- which is a link between the people's and the working class movements. Diese kämpferische Frauen Only the militant mass women's movement can fulfill this role and is thus indispensable. But it can only realize this historic role if it actually embraces masses of women and overcomes anti-communism, petty bourgeois feminism, pragmatism and postmodernism. proletarische Frauenbewegung muss ihre The proletarian women's movement has to be its backbone, which it is realizing. We see it with the garment workers here in Bangladesh, the strikes in highly industrialized hospitals in Germany, or the minor women in Congo. Aber, und hier ist eventuell ein Widerspruch zum Einleitungsreferat, Das muss ich jetzt Stück für Stück. But, and maybe there is a contradiction here to the introductory paper, wir meinen, dass es eine breite, überparteiliche, We think- kämpferische Frauenbewegung braucht. that it needs a broad, non-party affiliate, militant women's movement. Frauen aller Klassen werden im Kapitalismus und Imperialismus besonders unterdrückt. Women are especially oppressed in all classes. Das schafft die Möglichkeit, dass die Frauenbewegung breite Schichten der Gesellschaft erreicht und verschiedene Frauen zusammenschließt, auch aus Zwischenschichten und bis in bürgerliche Kreise. This creates the possibility that the women's movement unites broad stratas of the society and unites different women. For example, also from the intermediate strata even up unto bourgeois circles. Das erfordert wiederum besondere Anstrengungen darin, den Kampf um die Denkweise auszutragen, um mit der kleinbürgerlichen Denkweise fertig zu werden. This makes necessary special effort to carry out the struggle for the mode of thinking, for example, with the petty bourgeois feminist or petty bourgeois anti-communist mode of Außerdem thinking. erfordert es die proletarische Frauenbewegung als Rückgrat, Also, it demands the proletarian women's movement as a proletarian backbone und starke and marxistisch-leninistische strong Parteien. Marxist-Leninist parties. Die überparteiliche Weltfrauenkonferenz arbeitet bereits in diesem Sinne in breiten Kreisen der Frauenbewegung. The International World Women's Conference already works in this sense and reaches a lot of women in broad Sie fand bereits dreimal spheres. statt in Venezuela, in Nepal, Kathmandu und in Tunesien. It already took place 3 times in Venezuela, in Kathmandu, Nepal and in Tunisia. Und
Genossinnen, die aus Nepal hier sind, haben auch daran And mitgearbeitet. comrades that are here from Nepal, they also participated in Im organizing nächsten it. Jahr wird ein theoretisches And Seminar next der year there will Frauenbewegung be stattfinden. a theoretical seminar of the women's movement. Unseres Erachtens nach ist sie ein geeignetes Forum, die hier geforderte In our internationale opinion, Frauenbewegung it is zu fördern. a usable forum to promote the international women's movement that is demanded here. Sie ist aber nicht im engeren Sinne left-wing. But it's not, in a closer sense, it's not left-wing. Natürlich sind rückschrittliche Ansichten ausgeschlossen. Of course, backward ideas, reactionary ideas are Aber sie excluded. behandelt auch Frauen, die sich nicht als Revolutionärinnen verstehen oder Linke. But she also treats and welcomes women that do not see themselves as left or revolutionary. Aber sie beinhaltet auch Frauen, die zum Beispiel aus humanitären Gründen, humanistischen Gründen gegen Vergewaltigung als Kriegswaffe zum Beispiel in Jugoslawien aktiv sind. But it includes women that are active, for example, because of humanitarian issues or against abusals as a war of weapon violence against Oder sich women, wegen besonderen Fluchtgründen von Frauen einsetzen und ähnliches. or because of the special reasons of women to be refugees. Angesichts der existenziellen Krise der Menschheit sucht die Masse der Frauen der Welt nach einer In gesellschaftlichen view Perspektive. of the open crisis-ridden character of the imperialist world system, the masses of women in the world are searching for a social Die Zeit perspective. ist reif für einen neuen Aufstieg. The time is ripe for a new upsurge of the struggle Die Befreiung for der genuine Frauen. socialism and the liberation of women. Die internationale Zusammenarbeit der The international cooperation of the Marxist-Leninist parties and the non-party World Women's Movement is the driving force behind this. I can leave this here for you. Or আচ্ছা কমরেডস, গাবি ফেচনার একটি বেশ দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং যার মধ্যে তিনি অনেকগুলি বিষয়কে স্পর্শ করেছেন। আমি একটু প্রত্যেকটা বিষয় সম্পর্কে অল্প করে বলার চেষ্টা করছি। একটা হচ্ছে যে গাবি প্রথমত যেটা বলেছেন যে তিনি প্রথমে এঙ্গেলসের একটি কোটেশন থেকে বলেছেন যে সত্যিকারের সাম্য তখনই অর্জিত হতে পারে যখন সমস্ত প্রাইভেট যে ব্যবস্থা, যে ডোমেস্টিক ওয়ার্কস, সেগুলি যখন একটা পাবলিক ইন্ডাস্ট্রিতে পরিণত হতে পারে তখনই আসলে একটা সত্যিকারের সাম্য সেটা আসতে পারে। তিনি সেই বিষয়গুলি বলেছেন। এই বিষয়গুলি সম্পর্কে তিনি পরবর্তীতে আরও কিছু কথা বলেছেন, সেটা আমি একসাথে একটু বলে যেতে চাই। সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে প্রথাগত যে নারীবাদী আন্দোলন, সেটা নারীদের নানান রকম পারিবারিক অধিকার, শিক্ষা স্বাস্থ্যের অধিকার, নারী পুরুষের ব্যবহারের মধ্যে সংস্কার, এগুলি নিয়ে নানান রকম কথা বলে, কিন্তু যে বুর্জোয়া পরিবার ব্যবস্থা যেটা নারীদের প্রতি বৈষম্যের কোষ, সেই কোষকে তারা স্পর্শ করে না। এবং পুঁজিবাদ আর বুর্জোয়া এই পরিবার ব্যবস্থা এটা একই কয়েনের এপিটার ওপিট। নারী মুক্তির যে সামাজিক ভিত্তি, সেটাই এই পুঁজিবাদী ব্যবস্থার, এই ব্যবস্থাটার যে বৈপ্লবিক পরিবর্তন সেটার মধ্য দিয়ে নির্মিত হতে পারে। সেখানে মার্কস এঙ্গেলস থেকেও তিনি কিছু কোট করেছেন। 5টা পয়েন্টের কথা তিনি বলেছেন যে বিষয়গুলির মধ্য দিয়ে একটা সমাজতন্ত্রের মধ্যেও এই বিষয়টাকে পরিবর্তন করা যেতে পারে। তিনি বলেছেন যে সামাজিক উৎপাদন হবে মানুষের প্রয়োজনে, দ্বিতীয়ত সবাই সেখানে সমান সুযোগ পাবে উৎপাদনে অংশগ্রহণের এবং সাধ্যমতো অংশগ্রহণ করবে, তৃতীয়ত বলেছেন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক নির্ভরতা থাকবে না, চতুর্থত বলেছেন পরিবার কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার অবসান হবে, পঞ্চমত তিনি বলেছেন গৃহস্থালী কাজ, শিশুদের যত্ন, শিক্ষা এগুলি হবে সামাজিক কাজ, এগুলি কোনো পরিবারের একার বা কোনো নারীর একার কাজ সেটা হবে না। এবং সেই উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে এটা একটা খুব ভালো উদাহরণ তৈরি করেছিল 1917 সালে যখন অক্টোবর বিপ্লব হয়,
তখন সেখানে তারা ওই সময়ের প্রেক্ষাপটে অনেকগুলি বৈপ্লবিক আইন তৈরি করে। আপনারা জানেন যে তার মধ্যে যেরকম ভোটাধিকারের একটা বিষয় সেই সময় আছে, সম্পত্তির অধিকার যেরকম আছে, পাশাপাশি বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন, গর্ভপাতের অধিকার, যেটা এখন পর্যন্ত আপনারা জানেন যে বেশিরভাগ দেশেই গর্ভপাতের অধিকার নেই মেয়েদের, এমনকি আমেরিকাতেও, মেক্সিকোতেও, পোল্যান্ডেও এই অধিকারের জন্য নারীদের লড়তে হচ্ছে। গাবি আমাদের দেশের কথা লেখেননি, কিন্তু আমাদের মতো দেশগুলিতেও তো এই অধিকার নাই আসলে। বৈধ এবং অবৈধ সন্তান, সে বৈধ হোক অবৈধ হোক, রাষ্ট্র তাকে সমান অধিকার দেবে, রাষ্ট্র তাকে স্বীকৃতি দেবে, সেই বিষয়গুলি তারা সেই সময় করেছিল। এবং শিশু জন্ম এবং উৎপাদন, এইটা যে একটা পরিবারের ব্যক্তিগত বিষয়, এই বিষয়টিকে একটি পাবলিক ইন্ডাস্ট্রিতে পরিণত করা হয়েছিল। এবং তার উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে প্রচুর কিন্ডারগার্টেন, নার্সারি সেখানে প্রতিষ্ঠা করা হয়েছিল, কমিউনিটি লন্ড্রি প্রতিষ্ঠা করা হয়েছিল, কমিউনিটি কিচেন প্রতিষ্ঠা করা হয়েছিল। এরকমভাবে মানে সমস্ত ক্ষেত্রে নারীদের বিকাশের ক্ষেত্রে যে বাধা, যে শেকলগুলি নারীদের পায়ে পরিয়ে রাখা হয়, সেগুলি থেকে উত্তরণের জন্য একটা রাষ্ট্র কী কী করতে পারে তার উদাহরণ সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল। কিন্তু সেগুলি করতে গিয়ে সেখানেও তাদের এই সহস্র বছরের যে এই চিন্তার পদ্ধতি, সেটার নানান রকম কুপ্রভাব তাদেরকেও মোকাবেলা করতে হয়েছে। তিনি বলেছেন যে সে সময়ের চাষিরাও এই ডিভোর্সের আইন, এই আইনগুলি নানান রকম অপব্যবহার করেছে। তারা দেখা গিয়েছে যে ফসল তোলার সময় একজনকে বিয়ে করে বিনা পয়সায় তাকে খাটিয়ে ফসল তোলা শেষ হলে পরে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এরকম নানান কাজ তারা করেছে। এর ফলে তারা আবার সোভিয়েত ইউনিয়ন পরবর্তীতে বুর্জোয়া পরিবার ব্যবস্থার কিছুটা পুনঃপ্রবর্তনও করে, যেটা তারা সঠিক মনে করেন না। সেই বিষয়গুলি তারা বলেছেন। গাবি বলেছেন যে আজকের আন্দোলনে সারা পৃথিবীতেও অনেক আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে হোক, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হোক, ইউক্রেন ফিলিস্তিনের যে যুদ্ধ, সেই যুদ্ধবিরোধী আন্দোলনে হোক, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার ক্ষেত্রে হোক, এবং দেশে দেশে ফ্যাসিবাদ বিরোধী যে প্রতিক্রিয়াশীল সরকার, সেই সরকারগুলির উত্থানের ক্ষেত্রে হোক। বাংলাদেশেও গাবি বলেছেন যে এখানে গার্মেন্টস শ্রমিকদের যে মজুরির আন্দোলন বা কর্মক্ষেত্রে নিরাপত্তার আন্দোলন, স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে তার এই দেশে নারী মুক্তি সংগ্রামের ভ্যানগার্ড মনে হয়েছে। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর যে শ্রমিক শ্রেণী, তাদের সবার পক্ষ থেকে তিনি এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন। ভারতের একটি আন্দোলনের কথাও তিনি উল্লেখ করেছেন। ভাঙড়ে কমরেড মারা গিয়েছেন শর্মিষ্ঠা, তিনি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানকার জমি, ভূমি এবং পরিবেশ রক্ষার জন্য ইলেকট্রিক পিলার বসানোর বিরুদ্ধে সেখানে তারা সেই আন্দোলনে কমরেড শর্মিষ্ঠা সেখানে নেতৃত্ব দিয়েছিলেন, সেই আন্দোলনের কথা তিনি উল্লেখ করেছেন। এবং জার্মানির ক্ষেত্রেও তিনি বলেছেন যে ইউনিয়ন কেন্দ্রিক আন্দোলনে নারীদের যে আস্থা, আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এবং সেখানকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও নারীরা শিশুসহ সেই আন্দোলনে অংশ নিচ্ছে। এবং আমরা দেখেছি যে 4-5 লাখ মানুষ সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে। সেখানে নারীদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এবং মার্কস এঙ্গেলসের যে শ্রমজীবী নারী মুক্তি আন্দোলনের ক্ষেত্রে তাদের যে দিশা, তাদের যে ডিরেকশন, সেই ডিরেকশনকে গাবি মনে করেন যে আজকের দিনেও নারী আন্দোলনের ক্ষেত্রে সেই ডিরেকশনটাই আমাদের প্রধান গাইডলাইন হতে পারে। তারা শুধু বৈষম্যকে বর্ণনা না করে শ্রেণী বৈষম্য, শ্রেণী সংগ্রামকে উদ্ঘাটন করেছেন। এবং সেটাকে উদ্ঘাটন করাটাই আসলে নারী মুক্তি আন্দোলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি সর্বশেষে আরও কিছু কথা বলেছেন, যেটা এই সময়ের যে কিছু পোস্ট মডার্নিস্ট বা নানান রকম থিওরি আছে, যারা নানানভাবে ফেমিনিস্ট ডে অফ অ্যাকশন পালন করার চেষ্টা করছে এবং এই শ্রমজীবী মানুষের আন্দোলন থেকে নারী মুক্তির আন্দোলনকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। কিন্তু সেই আন্দোলন দিয়ে আসলে নারীদের মুক্তি কোথাও সম্ভব হয়নি, নারীদের সেই মুক্তি আন্দোলনের কোনো বিকাশও সম্ভব হয়নি। সেই বিষয়টিতে আজকের এই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় তিনি বলেছেন যে সারা পৃথিবীর এই নারী আন্দোলনের যে বিপ্লবী শক্তিগুলি আছে, তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা দরকার, তাদের মধ্যে একটা সংহতি দরকার। এবং এই প্রোগ্রামের মধ্য থেকে এবং সামনের দিনে সেই সংহতি আরও দৃঢ় হবে, এই আশাবাদ তিনি ব্যক্ত করে তার বক্তব্য শেষ করেছেন। ধন্যবাদ। কমরেড
এবারে আলোচনা করছেন আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজিবুজ্জামান রতন। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত আজকের এই সেমিনারের সঙ্গে আমি সভাপতি। আমাদের আজকের এই সেমিনারে আমন্ত্রিত বিদেশি অতিথিবর্গ, আমাদের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, পার্টির কেন্দ্রীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালিকুজ্জামান, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। Due to composition of the audience, I would like to speak in Bangla, but the salient feature of my speech may be translated by Monisha. আমরা যখন আসলে মুক্তির কথা বলি তখন প্রশ্ন আসে যে কে মুক্তি চায়, কার কাছ থেকে মুক্তি চায়। এখানে বলা হয়েছে যে নারী মুক্তি আন্দোলন, তো নারীরা আসলে মুক্তিটা কার কাছ থেকে চায় এবং মুক্তিটা আমরা কে তাকে অবরুদ্ধ করে রেখেছে, এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ, তার সঙ্গে এটা গুরুত্বপূর্ণ এটাই দাঁড়ায় যে যখন থেকে সমাজ বা কখন থেকে সমাজের একটা অংশ আর একটা অংশের মুক্তিটাকে অবরুদ্ধ করে রাখলো, ইতিহাসের সেই দিকটাও আমাদের একটু খেয়াল করা দরকার। শুনতে হবে না? তাহলে সে প্রশ্নটা এরকমই যে মুক্তি কে চায়, কার কাছ থেকে চায়। তাহলে কি বিষয়টা এরকম দাঁড়ায় কেউ কি আছে যারা অন্য অনেকের মুক্তিটাকে অবরুদ্ধ করে রেখেছে? ফলে মুক্তির আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত আছে যে কারো মুক্তিটাকে রুদ্ধ করে রাখার প্রবণতা। এটা কেমন করে হলো যে যারা মুক্তি চায় তারা কি সংখ্যায় বেশি, নাকি যারা অবরুদ্ধ করে রেখেছে তারা সংখ্যায় বেশি? যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখব যে যারা আমাদের মুক্তিটাকে অবরুদ্ধ করে রেখেছে তাদের সংখ্যাটা কম। তাহলে কিসের শক্তিতে তারা আমাদেরকে অবরুদ্ধ করে রাখতে পারে, এ বিষয়টা একটু খেয়াল করা দরকার। ফলে যখন মুক্তি চাই তখন এই কথাটা বুঝতে হবে যে আমাদের যে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে এটা কিসের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। এটা কি শুধু গায়ের জোর? এটা কি যুক্তির জোর? তো কিসের জোরে এটা কেড়ে নেওয়া হলো, এই বিষয়টা আমাদের খুব ভালো করে একটু বোঝা দরকার। যে যারা অন্যের অধিকার হরণ করে তারা করে সেটা আইন দ্বারা, সেটা করে প্রশাসন দ্বারা, সেটা করে বিচার দ্বারা এবং করে একটা সমাজ মনন দ্বারা। আইন, বিচার, প্রশাসন সমস্ত কিছু মিলে এমন একটা সমাজ মনন তৈরি করা হয় যে সমাজ মননে যারা অধিপতি শ্রেণী তারা মনে করে যে উই আর দ্য সুপিরিয়র, এবং যাদের উপর শোষণ করা হচ্ছে তারা সবসময় মনে করে উই আর ইনফিরিয়র। ফলে এই যে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র, এই যে সুপিরিয়রিটি কমপ্লেক্স অ্যান্ড ইনফিরিয়রিটি কমপ্লেক্স সোসাইটিতে এই যে সমাজ মননটা তৈরি হলো, যে কারণে আমাদের বারবার বলতে হয় যে আমরা মুক্তি চাই। মুক্তি চাই এই কথাটাকেও যুক্তিসঙ্গত করবার জন্য একটা আন্দোলন করতে হবে। এবং এই আন্দোলনটা শুরু হয়েছে কখন থেকে, তার ইতিহাসের যেমন একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে, ঠিক তেমনি ইতিহাসের কিছু পুরনো দলিলও আমাদের সামনে আছে। যেমন আমরা যদি ফ্রেডরিক অ্যাঙ্গেলসের সেই পরিবার, ব্যক্তিগত সম্পত্তি এবং রাষ্ট্রের উদ্ভব, এটা যদি আমরা দেখি, সেখানে তিনি একটা কথা পরিষ্কার করে বলেছেন যে নারী পুরুষের এই যে অধীনতা এটা কিন্তু জৈবিক কারণে নয়, এটা হয়েছে সম্পর্কের কারণে। তাহলে এই যে এঙ্গেলস যে তখন দেখালেন কিভাবে একটা সমাজ সম্পর্কের মধ্য দিয়ে নারীরা পুরুষদের অধীন হয়ে গেল, পরবর্তীতে দেখানো হলো, একটা যুক্তি করবার চেষ্টা করা হলো, ভুল যুক্তি, যে মেয়েদের শারীরিক অবয়ব ছোট, তাদের বুদ্ধি কম, তাদের শারীরিক সক্ষমতা কম, এবং এটা শুনতে শুনতে একটা সময় মেয়েরাও ভাবতে শুরু করলো আসলেই তো আমাদের এটা কম। কিন্তু পরবর্তীতে বিজ্ঞান প্রমাণ করেছে, এঙ্গেলস যেমন হিস্টোরিক্যাল এভিডেন্সগুলো দেখিয়েছেন, তার সঙ্গে সায়েন্টিফিক অ্যানালাইসিসটা করে দেখিয়েছেন,
আর পরবর্তীতে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়েছে যে